পিএসসির সিলেবাস নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কোশ্চিন প্যাটার্ন যখন আলোচনা করতে শুরু করলাম তখন পরে আবার দেখলাম যে ওই কোশ্চেনগুলো আদৌ হয় কিনা সেটাও একটা ব্যাপার। তো আমি আগের দিন টেন্টেটিভ কতগুলো কোশ্চিন আসতে পারে, কোন জায়গা থেকে কতগুলো কোশ্চিন আসে প্রিভিয়াস দিনগুলোতে, সেগুলো টুকটাক আলোচনা করেছি। পরবর্তীতে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি যখন এম পিএসসির প্রিভিয়াস দিনের কোশ্চেনগুলো পেতে শুরু করলাম, যখন তোমরা দিতে শুরু করলে, সবগুলো হয়তো কোনো না কোনো বই থেকে নেওয়া। ওই বইয়ে কিন্তু যে প্রত্যেকটাতে লেখা আছে যে স্টুডেন্টের মেমোরি থেকে নেওয়া, অর্থাৎ পারফেক্ট কোশ্চেন নয়। পারফেক্ট কোশ্চেন মানে ওই কোশ্চেনটারই যদি জেরক্স কেউ পেতো তাহলে সেক্ষেত্রে পারফেক্ট কোশ্চেন হতো। আমার মনে হয় যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হলে কোশ্চেন মনে ফেরত নিয়ে নিত, সেই কারণে ওই অন অন বেসিস অফ মেমোরি, মানে মেমোরিতে যতটা আছে ততটা নিয়ে কোশ্চেন প্যাটার্নগুলো আছে। আহ, আগের দিন যে কোশ্চেনটা বলেছিলাম প্রথম কোশ্চেনটা ঠিক ছিল, পরের কোশ্চেনটা মনে হয় এসএসসির বা কোনো একটা কোশ্চেন ছিল। তো প্যাটার্ন প্রায় সেম, একই রকম। তো আজকে একটু কারেকশন করে দিচ্ছি। কারেকশন বলতে কিছু কোশ্চেন দেখতে গিয়ে আমরা যেটা ফিল করলাম বা দেখলাম সেটা হচ্ছে, প্যাটার্ন যেটা দেখলাম অনেক কিছু যাচাই করে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো অ্যাপ্রক্সিমেট, আবার বলছি কারণ সত্যি কম বেশি অ্যাপ্রক্সিমেট এরকম টাইপেরই আসছে। তো অ্যাপ্রক্সিমেট মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সিলেবাস আর বলছি না, সিলেবাসটা ঠিক ছিল একদম। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা থেকে টেন্টেটিভ মার্কস 18 মার্কস থাকছে। 18 মার্কস মানে 18টা এমসিকিউ থাকছে। যদি ক্যালকুলাসের কথা বলো, ক্যালকুলাসের মধ্যে পড়ছে অ্যানালাইসিসটাও। অ্যানালাইসিস মানে সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, বা সেইটুকু। অ্যানালাইসিসের আর তেমন কিছু নেই। তো অ্যানালাইসিসটাও দেখছি ওর মধ্যে পড়ছে। ক্যালকুলাসে ওই 15 সংখ্যক কোশ্চেন থাকছে। জিওমেট্রিতেও 2D 3Dতে 13 থাকছে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে ভালো কোশ্চেন থাকে, 11 থাকছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে মানে পেডাল ইকুয়েশন, তারপর ট্যানজেন্ট নর্মাল, অ্যাসিমটোটটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, প্রতি বছর থাকে ওরকম কোশ্চেন। সেই অ্যাসিমটোটের কোশ্চেন আমরা যখন এসএসসি পরীক্ষা দিই সেখানেও দারুণভাবে থাকে। তারপরে ধরো রেডিয়াস অফ কার্ভেচার বের করা বা তোমার আর্ক লেন্থ বের করা, ওই টাইপের কোশ্চেনগুলো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে আছে। 11 কোশ্চেন মানে অনেক বেশি রে বাবা, অনেক বেশি। ডাইনামিক্স থেকে 11 কোশ্চেন। ডাইনামিক্স সিলেবাস খুব সামান্য, তবু 11টা কোশ্চেন এসছে। সেট থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে যেটা পড়ছে সেট থিওরি মানে শুধুমাত্র সেট নয়, সেট রিলেশন ম্যাপিং, গ্রুপ অ্যান্ড তোমার রিং থিওরি, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে ফিল্ড, মানে পুরোটা সেই জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে 9খানা কোশ্চেন এসছে প্রিভিয়াস দিনে মানে আমি আবার বলছি পিএসসির কোশ্চেনে, পিএসসি ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল সেখানে এরকম টাইপের কোশ্চেনগুলো আসছে। আমরা খুঁজে দেখলাম, অনেকক্ষণ ঘেটে মোটামুটি এই ধরনের কোশ্চেন আসছে। নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে 6খানা কোশ্চেন আছে, 6 মার্কস মানে 6খানা কোশ্চেন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 5খানা কোশ্চেন। আগের দিন আমি ক্যালকুলাসের সঙ্গে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একসঙ্গে নিয়েছিলাম বলে কোশ্চেনের সংখ্যা ওখানে বেশি হয়েছিল। প্রবাবিলিটিতে 5টা কোশ্চেন থাকছে। প্রবাবিলিটির যে কোশ্চেনগুলো প্রিভিয়াস দিনগুলোতে ছিল সেগুলো এইচএস লেভেলের, তার মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কোনো কোশ্চেন থাকবে না। এমনকি স্ট্যাটিস্টিক্সের যে এস্টিমেশন অফ প্যারামিটার বা ইন্টারভেল এস্টিমেশন, বাইভেরিয়েট স্যাম্পল বা হাইপোথিসিস, ওই সব গল্পগুলো থাকতো না। তো প্রবাবিলিটিতে প্রথম দিকে হয়তো দেখা গেল যে ডাইসের প্রবলেম আছে বা আর্নের কিছু বলের প্রবলেম আছে, এরকম টাইপের প্রবলেমগুলো দেখতে পাচ্ছি যেগুলো পারা যাচ্ছে। ভেক্টরে কিছু কোশ্চেন আছে। ভেক্টরটা হচ্ছে তোমার 4 নম্বরের 4টে কোশ্চেন থাকছে ভেক্টর থেকে, কারণ ভেক্টর ক্যালকুলাস নেই সিলেবাসে, ভেক্টর অ্যালজেব্রাটা আছে, অর্থাৎ ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আর বক্স প্রোডাক্ট, কপ্লানারিটি, ওই সব টাইপের কোশ্চেনগুলো ওখানে থাকে। বুলিয়ান অ্যালজেব্রা থেকে বিগত দিনগুলোতে 3টে কোশ্চেন এসেছিল। তো মোটামুটি টেন্টেটিভ কিছু চেঞ্জ হতে পারে, কারণ এটা 2-3টে সাল ধরে একসঙ্গে দেখা হয়েছে। তো কম বেশি এরকম কোশ্চেন থাকছে, এতগুলো কোশ্চেন থাকছে। তো অ্যানালাইসিস আলাদা করে উল্লেখ করা নেই, কিন্তু ক্যালকুলাসে হচ্ছে অ্যানালাইসিসটা আছে। তো আমি এই টপিক্সটা আগে শুরু করব। এই টপিক্সে লিমিট বা যেটা প্রথমে রিয়েল নাম্বার সিস্টেম, পয়েন্ট সেট থিওরি, এইগুলো নেই আমাদের সিলেবাসে, যেগুলো কিন্তু
অন্য পরীক্ষাগুলোতে আছে, এখানে ডাইরেক্ট সিকোয়েন্স থেকে আছে, আর সিরিজ আছে, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি যেগুলো আছে সেগুলো প্রায় এইচএস লেভেলের। ডিফারেন্সিবিলিটিতে তোমরা জানো সবাই রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, ওই সব জায়গাগুলো থেকে কোশ্চিন আসে। আমি কোশ্চিন যদি তোমরা প্রিভিয়াস দিনে দেখতে চাও, আমি তোমাদের একটা দুটো কোশ্চিন আবার দেখাচ্ছি, যেহেতু আগের দিন একটু একটু অন্যরকম কোশ্চিন দেখানো হয়ে গেছিলো। আমি অনেকগুলো কোশ্চিন খুঁজে পেয়েছি। কোশ্চিন খুঁজে পেতে গিয়ে তোমরা অনেকে আমাকে বলছিলে যে অনেকে আমাকে বলছিলে যে লাস্ট কবে পরীক্ষা হয়েছে, সেটাও একটা ব্যাপার। লাস্ট পরীক্ষা যেটা হয়েছিল 2016 সালে, না 2016 না, লাস্ট হয়েছিল কোথায়, কোশ্চেনের সেটটা কই রে বাবা, 2015। এবার এইখানে যে কোশ্চেনগুলো তুমি দেখছো সবই মানে সমস্যাটা কোথায়, লেখাই আছে যে কোশ্চেনটা লেখা আছে দেখো, যে কালেকশন ফ্রম মেমোরি, মেমোরি থেকে কালেকশন করা। সব কোশ্চেনগুলো দেখো মেমোরি থেকে কালেকশন করা। তাহলে বুঝতে পারছো, মেমোরি থেকে কালেকশন করা মানে তখন হয়তো কোশ্চেন নিয়ে যেতে দিত না, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো প্রথম দিকের যে কোশ্চেনটা আছে সিরিজের একটা প্রবলেম, জাস্ট এক্সপানশনটা বলতে বলেছে। 2 নম্বর যে প্রবলেমটা দেখছো সেটা সিরিজের প্রবলেম, এটা পাওয়ার সিরিজের প্রবলেম, বেসিক্যালি কনভার্জেন্ট হওয়ার যে গল্পগুলো। এটা ম্যাক্সিমা মিনিমা, বা এটা হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু মানে ইনইকুয়ালিটির প্রবলেম, এই টাইপের প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে ইনইকুয়ালিটি প্রবলেম, তারপরটাও ইনইকুয়ালিটির প্রবলেম, তারপর ডিটারমিনেন্টের ভ্যালু বের করার প্রবলেম, ডিটারমিনেন্টের ভ্যালু বের করার প্রবলেম। তারপরের কোশ্চেনটা আছে ডিটারমিনেন্টের ভ্যালু, তারপরে হচ্ছে ভ্যালু অফ ডিটারমিনেন্ট, তারপর পাতি ডিটারমিনেন্টের ভ্যালু বের কর। 2014 সালের কোশ্চেন, ওকে, 2014 সালের কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। এইগুলো কোথায় পাওয়া গেছিলো, এগুলো হচ্ছে যে বইয়ের লাস্টের দিকের যে কোশ্চেনের কালেকশনগুলো আছে সেখানে। তো যা দেখতে পাচ্ছে তাতে যেমন রুট, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট থেকেও খুব সুন্দর সুন্দর কোশ্চেন আসছে। তারপরে পজিটিভ রুট কতগুলো থাকবে, নেগেটিভ রুট কতগুলো থাকবে, যেটাকে বলা হয় ডেকার্টস রুল অফ সাইন বা স্টাম্প ফাংশন, সেখান থেকেও কোশ্চেন আসছে। এছাড়া এছাড়া জিওমেট্রি থেকে কি লেভেলের কোশ্চেন আসে সেটাও তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। তো কোশ্চেনগুলো তোমাদের সবার কাছে হয়তো আছে, পেরেও যাবে, মানে খুব একটা জটিল কিছু থাকছে না। আমি একটা কোশ্চেন শুধু ভুল দেখিয়েছিলাম, বাকি প্রথম কোশ্চেনটা ঠিকই ছিল, বাকি কোশ্চেনগুলো কিন্তু একটু ভুল ছিল আগের দিন, সেই জন্য একটু সংশোধন করার জন্য ওই মেমোরি বেস কোশ্চেন, মানে সে আদৌ ঠিকঠাক করে লিখেছে কিনা, ঠিকঠাক করে বলেছে কিনা, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, তার মানে একটু উলটপালট এদিক ওদিক হতে পারে। ওকে, তো যাই হোক, আমরা সিকোয়েন্স দিয়ে শুরু করি। সিকোয়েন্সের থিওরিটিক্যাল জায়গা টুকটাক বলবো। যেমন তোমাদের অনেকের এমন ধারণা আছে যে স্যার আমি সিকোয়েন্সটা না ডেফিনেশন জানি, আর সিকোয়েন্সের ডেফিনেশন খুব সহজ, সিকোয়েন্স ইজ নাথিং বাট আ ম্যাপিং, জাস্ট ম্যাপিং হলেই হবে। কোত্থেকে? ন্যাচারাল নাম্বার থেকে ম্যাপিং। তাহলে সিকোয়েন্স যদি ন্যাচারাল নাম্বার থেকে ম্যাপিং হয়, তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন তো হয়ে গেল, শেষ। তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন জেনে গেলে মানে তুমি অ্যানালাইসিস জেনে গেলে তা নয় কিন্তু। সিকোয়েন্সের ডেফিনেশন নিয়ে আমার কি হবে, আমার সিকোয়েন্সের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। তাহলে সিকোয়েন্স কি, তার বেসটা তৈরি করার পর সিকোয়েন্স কনভার্জেন্ট ডাইভার্জেন্ট আমি বলবো। কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কি দিয়ে বলা হয়? লিমিট এক্সিস্ট করলে কনভার্জেন্ট। এবার লিমিট এক্সিস্ট করার যখন গল্প আসছে, তো লিমিটের ডেফিনেশন ভ্যারাইটিস আছে। কিছু কিছু অঙ্ক আছে, সিকোয়েন্স আছে, যার লিমিটটা খুব সহজে বের করা যায় না, লিমিট খুব সহজে বের করা যায় না। তাহলে কি আমি তার সিকোয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বলতে পারবো না? আমি যে হ্যাঁ বলতে পারবো হয়তো, কিন্তু ডেফিনেশন থেকে আর বলা যাচ্ছে না। তাহলে ডেফিনেশন থেকে যখন বলতে পারছে না, তাহলে তারা আবার রেজাল্টগুলো ইউজ করতে হবে। কোন রেজাল্টগুলো ইউজ করতে হবে? যে সিকোয়েন্স কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট সেটা চেক করার জন্য তোমার দেখতে হবে যে ওর কতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে, সেই সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলো সব সমান কিনা, সাবসিকোয়েন্সিয়াল লিমিটের সব থেকে বড় কোনটা আপার লিমিট, সব থেকে ছোটো কোনটা লোয়ার লিমিট, ওই দুটো সমান হচ্ছে কিনা, বা কোচি টেস্ট দিয়ে বলতে পারছি কিনা যে এই রেশিওটা কত আসছে, বা ধরো কোচি লিমিট দিয়ে সিকোয়েন্স কনভার্জেন্ট কিনা বলবো, বা কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট দিয়ে আমি চেক করব, বা তুমি বলতে পারো যে ওই সেসারস থিওরাম অ্যাপ্লাই করে আমি চেক করতে চাইছি। মানে ইনডাইরেক্টলি বলতে চাইছি যে সিকোয়েন্সের লিমিট
বের করতে পারলে মানে সিকোয়েন্স জেনে গেলে তা নয়। তাহলে তোমাকে যেটা জানতে হবে যে সিকোয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দেখানোর জন্য ভ্যারাইটিস প্রসেসগুলো জানতে হবে, যে কোনো একটা সিকোয়েন্স স্পেশাল টাইপ, সেটা কোন নিয়ম দিয়ে কনভার্জেন্ট দেখাবো, আরেকটা সিকোয়েন্স অন্য টাইপ, সেটা অন্য কোন নিয়ম দিয়ে কনভার্জেন্ট দেখাবো। তাহলে এই প্যাটার্নটা যদি তুমি শিখে যাও তাহলে বুঝবে যে হ্যাঁ আমি অ্যানালাইসিসের সিকোয়েন্সটা বুঝে গেছি। সমস্যা কোথায়? অ্যানালাইসিসগুলো একটু অনেকটা কনসেপচুয়াল টাইপের, তো তো কখনো কখনো ভেবে ভেবে করতে হয়। কিছু কিছু সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সগুলো তুমি লিমিট বের করতে পারবেই না। তোমাকে চেক করতে হবে যে সিকোয়েন্সটা কি হচ্ছে, আস্তে আস্তে কি টার্মগুলো বাড়ছে। আমি বলছি হ্যাঁ বাড়ছে, ওই যে বাড়ছে কথাটি মানে হচ্ছে মনোটোন ইনক্রিজিং হচ্ছে। তাহলে কোনো একটা সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং হচ্ছে, ইনক্রিজিং হলেই কি কনভার্জেন্ট হবে? আমি বলছি না, কারণ ফাইনালি তার টেন্ডেন্সি কোথায় আছে সেটা চেক করতে হবে। যদি আমি এক্সট্রা আরেকটা অ্যাডিশনাল কন্ডিশন দেই যে ওর আপার লিমিটও আছে বা আপার বাউন্ডও আছে, তাহলে মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ ইজ কনভার্জেন্ট, তাহলে সিকোয়েন্সের এই থিওরামটা অ্যাপ্লাই করে কনভার্জেন্ট চেক করা যাবে, অন্য কোনো রাস্তা নেই। উল্টো হচ্ছে মনোটোন ডিক্রিজিং অ্যান্ড লোয়ার বাউন্ড আছে, তাহলে কনভার্জেন্ট। তাহলে হয়তো কোনো একটা সিকোয়েন্স শুধুমাত্র ওই নিয়মটা দিয়েই করা যাবে। তাহলে তুমি যদি ওই নিয়মটা না জানো তাহলে সিকোয়েন্সের কনভার্জেন্সে তোমার লিমিটেশন রইল। সেই কারণে সিকোয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কিন্তু ডেফিনেশন ওয়াইজ লিমিট দিয়েই হয়ে যায়, কিন্তু অনেক সিকোয়েন্স আছে যাদের লিমিট দিয়ে চেক করা যায় না। তাহলে তার কনভার্জেন্ট ডাইভার্জেন্ট চেক করার জন্য আমাকে অন্য কোনো প্রসেস ইউজ করতে হবে। এই প্রসেসগুলো শেখাটাই হচ্ছে অ্যানালাইসিস। যদি তুমি এই প্রসেসগুলোকে ঠিকঠাক করে নিজের কন্ট্রোলে আনতে পারো তাহলে হবে অ্যানালাইসিস। ইনডাইরেক্টলি এইভাবে ভাবা যেতে পারে যে আমি সব থিওরামে প্রুভ করব না, কিন্তু কনভার্জেন্ট চেক করার জন্য যে ভ্যারাইটিস নিয়ম বা থিওরম, যেটাকে প্রুফ হিসাবে বলতে চাইছো, থিওরম করব না, কিন্তু ওই ভ্যারাইটিস রেজাল্টগুলো মনে রাখবো। যদি আমি ভ্যারাইটিস রেজাল্টগুলো মনে রাখতে পারি যে কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট দেখার জন্য কত কি নিয়ম, তাহলে তুমি সব অঙ্ক পেরে যাবে। আমি প্যাটার্ন কিছু বলে দেবো যে থিওরিটিক্যাল জায়গা যদি তোমরা দেখতে চাও, তাহলে থিওরিটিক্যাল জায়গার জন্য একটা ভালো একটা এমসিকিউ বুক ছিল, সেটা হচ্ছে দুবে, কি যেন নাম ছিল, রাজেন্দ্র দুবে। ওই বই থেকে আমি থিওরিটিক্যাল জায়গা কিছুটা নিয়েছি, টাইপ করে নিয়েছি অবশ্য। সেই যে যে সিকোয়েন্সের জায়গাটা নিয়েছি সেটা 1 মিনিট জাস্ট, একদম এটা আমার পুরোটাই টাইপ করাই আছে, আমি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দেবো, যেখানে থিওরিটা আছে, সিকোয়েন্সের যাবতীয় কিছুর আমার থিওরিটা আছে। তোমরা যদি এই থিওরিটা যদি একবার অ্যাট এ গ্ল্যান্স যদি পরপর পরপর দেখে যাও তাতেই হয়ে যাবে। তারপরে এমসিকিউ কি হবে সেগুলো আমি শুরুতে প্রিভিয়াস দিনে এমএসসি এন্ট্রান্সে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সলভ করব। আর দেখেছি আমি প্রিভিয়াস দিনে এমএসসি এন্ট্রান্স থেকে যে কোশ্চেনগুলো আসে মানে এরকম টাইপের কিছু বই আছে জানো তো, এই টাইপের এটা ভালো বই, প্রায় 3000 কোশ্চেন আছে, একটা কোশ্চেনেরও সলভ নেই, সলিউশন নেই, শুধু কোশ্চেনের কালেকশনটা এখানে আছে। কালেকশনে দেখ 3000+ কোশ্চেন যদি থাকে একটা বই, বুঝেছো, কিন্তু ভুল আছে, তো ভুলটা আমি তো বুঝতে পারবো যে এটা ভুল আছে কোথায়। তো সেগুলো আমি একটু কারেকশন করে নিয়েছি বা টাইপ করে নিয়েছি। দিয়ে এর কি 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 আগে করতে বলছে তোমাদেরকে, ডিইউ দিল্লি ইউনিভার্সিটি, বিএইচইউ, বিএইচইউ মানে বেনারস ইউনিভার্সিটি, জেএনইউ জওহরলাল ইউনিভার্সিটি, সব এমএসসি এন্ট্রান্স, এনবিএইচএম, টিআইএফআই আর আইআইটি জ্যাম। আইআইটি জ্যামের কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড হয়, ওগুলো একটু কঠিন, সেই কোশ্চেন আসবে না আমি ধরে নিচ্ছি, কিন্তু এমএসসি এন্ট্রান্সের কোশ্চেনগুলো খুব সহজ। তো আমরা যদি ওই এমএসসি এন্ট্রান্সের কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দিতে পারি তবু তোমাদের অনেকটা উপকার হবে। মানে নতুনত্ব কিছু কোশ্চেন পাবে, যে কোশ্চেনগুলো তোমার দেখলে মনে হবে যে না এটা আগে হয়তো আমার জানা উচিত ছিল, তো তখন আমি লিমিটেশনের জন্য জানতে পারিনি, তো এবার যখন জানতে শুরু করবে বেটার ফিল হবে। অনেক সময় কি হয় একটু কঠিন জিনিস পড়াতে 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 আমারও পড়ানোর এনার্জিটা আসে, আমি একটা জিনিস ফিল করেছি একই ধরনের জিনিস পড়াতে পড়াতে বিরক্ত লাগে, বরঞ্চ একটু নতুনত্ব আসলে পড়াতে ভালো লাগে। মনে হয় যে একটু হার্ডার কোশ্চেন দাও, তোমরাই দাও, সেই কোশ্চেনটা যখন সলভ করব তখন একটা আলাদা মজা আসে যে হ্যাঁ না দেখে ওই কোশ্চেনটা সলভ করতে পারলাম। তো ওটা পড়াতে 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 অনেকটা অভ্যেস হয়ে গেছে।
যাই হোক, তাহলে আমরা থিওরিটিক্যাল জায়গার যে যে জায়গাগুলো টাচ করার দরকার আছে আমি সেই সমস্ত জায়গাগুলো তোমাদের টাচ করে দিচ্ছি। সিকোয়েন্সের থিওরিটিক্যাল জায়গা দিস ওয়ান। যদি কেউ বলে স্যার পুরো পিডিএফটা কি পড়তে হবে, আমি কি একবার টাচ করতে পারো, শুধু টাচ করে যাও। এতগুলো প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোকে পর পর পড়বে, তারপরে কনভার্জেন্ট ডাইভার্জেন্টের প্রপার্টিগুলো শুধু পড়বে, দেখবে তাতেই যথেষ্ট দারুণভাবে সুন্দর করে বলে দেওয়া আছে, খুব সুন্দর করে এটা বলে দেওয়া আছে। এই থিওরিটিক্যাল জায়গাগুলো খুব দরকার, যেগুলো অনেকে যেটা সমস্যায় পড়ে, অনেকে বলে যে স্যার এত ডিটেলসে পড়ে কোশ্চিন আসে নাকি। তো ডিটেলসে জানলে তোমার সহজ কোশ্চিনগুলো সহজ লাগবে, ডিটেলসটা জানার দরকার আছে, হার্ডার কোশ্চিনগুলো জানার দরকার আছে। সিকোয়েন্স কি যদি জিজ্ঞাসা করো শুরুতে, তার উত্তর হচ্ছে সিকোয়েন্স ইন আর, আর এর মধ্যে সিকোয়েন্স কি, তার উত্তর হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে ম্যাপিং। সেই ম্যাপিংটা কি বাইজেক্টিভ ম্যাপিং হবে, আমি বলছি না, এটা জাস্ট আ ম্যাপিং। তাহলে আমরা কি বলবো রে বাবা, আমরা বলবো এনি ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু আর ইজ কল্ড সিকোয়েন্স। তো ন্যাচারাল নাম্বার থেকে যদি ম্যাপিং হয় তাহলে নিশ্চয়ই ন্যাচারাল নাম্বার এলিমেন্টগুলো 1 2 3 4 5 6 করে যাচ্ছে। তাহলে এই 1 যে জায়গায় যাবে সেটা f(1), 2 যেখানে যাবে সেটা f(2), 3 যেখানে যাবে সেটা f(3), 4 যেখানে যাবে f(4), এই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু আর এর এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টের কালেকশনগুলোকে বলা হচ্ছে সিকোয়েন্স। মেবি এরা ডিস্টিং, মেবি এরা ইকুয়াল, কারণ ম্যাপিংটা একবার বলা হয়নি ইনজেক্টিভ। সিকোয়েন্স হতে গেলে যে ইনজেক্টিভ ম্যাপিং হতে হবে এটা কিন্তু বলা হয়নি। ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যেতে পারে, নাও যেতে পারে, মানে সব ধরনের পসিবিলিটি আসতে পারে। কিন্তু এটা আবার যদি কেউ বলে যে স্যার বাইজেক্টিভ যদি বলে দেওয়া থাকে, অর্থাৎ সাবজেক্টিভ যদি বলে দেওয়া থাকে আর ইনজেক্টিভ বলে দেওয়া থাকে। সাবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ মানে প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং তার প্রি ইমেজ আছে। সাবজেক্টিভ কথাটির মানে হচ্ছে ইচ এলিমেন্টের করসপন্ডিং প্রি ইমেজ আছে। তার মানে আর এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ন্যাচারাল নাম্বারের মধ্যেও নাকি ততগুলো এলিমেন্ট আছে। আমি যেটা ইম্পসিবল, এটা হতে পারে না, কারণ আর এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ন্যাচারাল নাম্বারের মধ্যেও যদি ততগুলো এলিমেন্ট থাকে, তাহলে ন্যাচারাল নাম্বার যেহেতু কাউন্টেবল, ন্যাচারাল নাম্বার যেহেতু ইনুমারেবল, তাহলে আরটাও ইনুমারেবল হয়ে যাবে। কিন্তু আমরা জানি আর ইজ এ আনকাউন্টেবল সেট। তাহলে ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে কোনো দিন এই পৃথিবীতে কোনো দিন বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে না। There does not exist any bijective mapping between these natural number to R. তাহলে এই ম্যাপিংটা কিন্তু বাইজেক্টিভ কোনোদিন নয়, জাস্ট আ ম্যাপিং। তাহলে জাস্ট আ ম্যাপিং সেটা হচ্ছে f(1), তারপরে ধরো f(2), তারপরে ধরো f(3), তারপরে ধরো f(4), এইভাবে যদি চলে যায় তাহলে একেই বলা হয় সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সের নোটেশনটা হবে f of n, n এর মান হবে 1 to infinity, and this is called সিকোয়েন্স। এইটুকু কনসেপ্ট, তাতেই আমরা অনেক সময় বুঝতে পারি না। তোমরা বলো তো বাবা, এখানে আমার কোনো কোয়েরি আছে, কারো কোনো কোয়েরি আছে, জিজ্ঞাসা করো। একবার থিওরিটিক্যাল জায়গাগুলো বলে দিলে তোমাদের সুবিধা হবে। ওকে, ইয়ে ভিডিও একটা অন আছে, বন্ধ করে দাও তো। বুরহানুদ্দিন আহমেদ। ওকে, বলো আমাকে, আমাকে বলো আগে তোমরা যে আমি যে সিকোয়েন্সের ডেফিনেশনটা বললাম এটা একদম বেসিক ডেফিনেশন কিনা। ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে ম্যাপিং থাকবে, ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে ওই ম্যাপিংটা বাইজেক্টিভ কোনোদিনই হবে না, বা সেইটুকুই কনসেপ্ট থাকলেই হচ্ছে কিনা, ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি, নাকি সমস্যা আছে, কোয়েরি আছে? থাকলে জিজ্ঞাসা করো। নেই তো? ওকে, সাপোজ সাপোজ আমি বললাম যে ওয়ানটা কোনো না কোনো একটা জায়গায় যাচ্ছে। আচ্ছা, ওয়ান যদি কোনো না কোনো জায়গায় যায় তাহলে এই f(1)টা রিয়েল নাম্বারই হবে, অন্য কি আর হবে? তো f(1) যদি রিয়েল নাম্বার হয় সেটা নিউমেরিক্যাল ভ্যালু কিছু একটা হবে। ধরে নাও সেই রিয়েল নাম্বারটাকে আমি কথা কথা বললাম x1, x1 একটা রিয়েল নাম্বার, x1 দিয়ে লেখা হলো ধরো। আর f(2) যেটা, সেটাও আমার রিয়েল নাম্বার হবে, তাহলে ধরো x2। f(3) একটা রিয়েল নাম্বার, তাকে ধরো x3। তাহলে আমরা যদি এই x1 x2 x3 যেগুলো এর জায়গায় যদি মানটা বসিয়ে দিতাম, একটা মান বসাতাম x1, তারপর মানটা ধরো x2, তারপর মানটা ধরো x3, এইভাবে যদি বসিয়ে দিতাম, তো এটাকেও আমরা সংক্ষেপে xn লিখতে পারতাম, দিয়ে n = 1 to infinity বলতে পারতাম। ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে বলো তো? ইনডাইরেক্টলি বলা হচ্ছে সিকোয়েন্স এমনও দেখতে, সিকোয়েন্স এমনও দেখতে।
তাহলে সিকোয়েন্সের ইউনিক কোনো নোটেশন নেই, এটাও তোমার সিকোয়েন্স, এটাও তোমার সিকোয়েন্স। যদি কোনো দিন আমরা কথা বলি যে এই মানটা রিয়েল নাম্বার, যেহেতু তাকে x1 দিতে লিখতে ইচ্ছা করছে না, তোমার মনে হচ্ছে যে এটা a1 দিয়ে লিখলে ভালো হতো, তাহলে যদি কেউ বলে যে আমি এটা a1 দিয়ে লিখতে চাইছি, আমি লেখো a1 দিয়ে লিখলেও এটা হবে, a2 দিয়ে লিখলে এটা হবে, a3 দিয়ে লিখলে এটা হবে। অর্থাৎ সিকোয়েন্সের নোটেশন মেবি a1 a2 দিয়ে করলে an টাইপের দেখতে হবে, সিকোয়েন্সের নোটেশন ইউএন টাইপেরও দেখতে হতে পারে, সিকোয়েন্সের নোটেশন ভিএন টাইপের দেখতে হতে পারে, সিকোয়েন্সের নোটেশন পিএন টাইপের দেখতে হতে পারে, আলফা এন টাইপের দেখতে হতে পারে। মানে বিভিন্ন জন বিভিন্ন নোটেশন ইউজ করতে পারে। যেমন মাপার বইয়ে স্ট্যান্ডার্ড নোটেশন ইউএন, মাপার বইতে এসকে মাপার অ্যানালিসিস বইতে ইউএন দিয়েই সিকোয়েন্সগুলো ডিনোট করা হয়। তাহলে সিকোয়েন্স জাস্ট আর নোটেশন, সেটার যে সাফিক্সটা দেখছো সেটা ন্যাচারাল নাম্বার, আর এ অফ এই সাফিক্সটা রিয়েল নাম্বার। যদি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করা হতো যে সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার, তাহলে ম্যাপিংটা শুধু সি এর মধ্যে হতো। যদি ম্যাপিংটা সি এর মধ্যে হয় তাহলে কমপ্লেক্স নাম্বার। যদি কোনোদিন শোনো যে ডাবল সিকোয়েন্স বা 2 ডাইমেনশনাল সিকোয়েন্স, তাহলে ম্যাপিংটা শুধু R2-র মধ্যে হবে, R2-র মধ্যে হলেই হয়ে গেল ডাবল সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স 1 ডাইমেনশনের আর এর মধ্যে জেনে গেলে বাকিগুলো যেন জেনারেলাইজেশন হবে। এবার একটা মজার জিনিস সেটা বলি তোমাদেরকে। তখন থেকে আমি যে বললাম যে সিকোয়েন্সে এই এলিমেন্টগুলো ডিস্টিং হতে পারে, এই এলিমেন্টগুলো তোমার আবার ইকুয়ালও হতে পারে। তোমরা বলো তো, কোনো একটা টার্ম ধরে নাও এরকম টাইপের নিয়েছো 2 1 7 5 8, শুধু এইটুকু, এটা কি কোনোদিন সিকোয়েন্স হতে পারে? এখান থেকে এইটুকু শেষ, তাহলে এটা কি কোনোদিন সিকোয়েন্স হতে পারে? এটা কি কোনোদিন সিকোয়েন্স হতে পারে? আর যদি না হয় কেন হবে না? এটা কি সিকোয়েন্স হতে পারে? মানে এইখানে আমি কথা বললাম যে রিয়েল নাম্বার এটা নিয়েছো, এখানে আছে 2 1 7 5 8, ওকে, আর তুমি ন্যাচারাল নাম্বার নিয়েছো, ন্যাচারাল নাম্বার থেকে ম্যাপিং বলছো দিস ওয়ান। এই ম্যাপিংটা ধরো কথা বললাম 1 2 3 4 5 6 7 8 9 করে চলছে। 1টা ধরো 2 এ গেল, 2টা 1 এ গেল, 3টা 7 এ গেল, 4 5 এ গেল, 8 5 হচ্ছে 8 এ গেল। হতে পারে এটা একটা ম্যাপিং? বলো তো দিস এফ ইজ ম্যাপিং অর নট? উত্তর কি হবে? না, ম্যাপিং না তো। কেন ম্যাপিং নয়? তো ডোমেইন সেটে তো স্যার এক্সট্রা এলিমেন্ট রয়ে যাচ্ছে না। তার মানে 6 7 8 এই সমস্ত এলিমেন্টগুলো কোথায় রিলেটেড বোঝাই যাচ্ছে না। সো 6 7 8 এই সমস্ত এলিমেন্টগুলোর যদি কোনো ইমেজ ডিফাইন না করা থাকে তাহলে ম্যাপিংই হবে না। তাহলে ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে এটা যদি ম্যাপিং না হয় তাহলে এটা কোনো দিনই সিকোয়েন্স হবে না। আমি কি ক্লিয়ার করলাম? কোনোদিনই সিকোয়েন্স হবে না। তাহলে মনে রেখো, ফাইনাইট সংখ্যক টার্ম যদি থাকে সিকোয়েন্স হয় না, ফাইনাইট সংখ্যক টার্ম থাকলে সিকোয়েন্স কোনোদিনই হয় না, কোনোদিনই হয় না। তাহলে বলতে পারো যে স্যার এমন যদি হতো যে দেখা গেল 2 2 2 2 2 2 2 2 করে চলছে ইনফাইনাইট, এটা কি সিকোয়েন্স হতে পারে? উত্তর কি? ইয়েস, এটা হতে পারে সিকোয়েন্স। এই সিকোয়েন্সের গল্পটা কি? এই সিকোয়েন্সের গল্প হচ্ছে এখানে 2 আছে আর ন্যাচারাল নাম্বার দিস ওয়ান 1 2 3 4 5 6 করে চলছে, 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 2 এ, 3 যাচ্ছে 3 2 এ, 4 যাচ্ছে দিস ওয়ান। এটা কি সিকোয়েন্স হতে পারে? ইয়েস অর নো? ইয়েস। তাহলে 2 2 2 2 করে ইনফিনিটি পর্যন্ত যদি যায় তাহলে সিকোয়েন্স হবে। কিন্তু এই সিকোয়েন্সে কতগুলো এলিমেন্ট আছে যদি জিজ্ঞাসা করো তাহলে বলবে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। যদি এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে কি সিকোয়েন্স হবে? উত্তর হচ্ছে না, ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকলে সিকোয়েন্স হবে না। কিন্তু এদের যদি আমি রেঞ্জ সেট বলি, রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স, যদি তুমি রেঞ্জ বলো সেই রেঞ্জটা কিন্তু 2। অর্থাৎ কোনো একটা সিকোয়েন্সের ডিস্টিং এলিমেন্টের কালেকশনটাকে বলা হচ্ছে রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স। কোনো একটা সিকোয়েন্সের ডিস্টিং এলিমেন্টের কালেকশনটা বলা হচ্ছে রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স। সিকোয়েন্সের রেঞ্জ ফাইনাইট হতে পারে কিন্তু সিকোয়েন্স কোনো দিন ফাইনাইট হবে না। ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে তারপরে তাকে সিকোয়েন্স বলছো, আমি যে অসম্ভব, এটা হতে পারে না। যেমন আমি কোথায় বলছি সিকোয়েন্সের এক্সাম্পলে যদি তুমি বলো যে -1 আমি যে হ্যাঁ এটা সিকোয়েন্স। তুই বলছি কেন? তার উত্তর হচ্ছে এন এর মান 1 থেকে ইনফিনিটি। এটা মানে কি -1 1 -1 1 -1 1 -1 1 এইভাবে করে চলতে আছে।
-1 -1 1 -1 1 এইভাবে করে চলতে আছে। তাহলে এটা সিকোয়েন্স, ইয়েস, নো প্রবলেম, এটা সিকোয়েন্স, কারণ ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। কোশ্চেন হচ্ছে এর রেঞ্জ যদি আমি বলতাম, তাহলে রেঞ্জ অফ দিস সিকোয়েন্স, রেঞ্জ অফ সিকোয়েন্স কত হবে? এই সিকোয়েন্সের রেঞ্জ কত হবে? -1 1। এটা কিন্তু সিকোয়েন্স নয়, কিন্তু এর রেঞ্জ সেটটা আবার ফাইনাইট। তাহলে এমনি সিকোয়েন্স ইনফাইনাইট, কিন্তু রেঞ্জ হচ্ছে ফাইনাইট। এবার সিকোয়েন্স মানে সাধারণত আমাদের মাথায় কি ক্লিক করে জানো তো, যে স্ট্যান্ডার্ড ফর্ম দেখতে হবে, একটু মানে অন্যরকম একটু দেখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট বোঝা যাবে। আমি যে সেটা নাও হতে পারে। সিকোয়েন্স মানে অদ্ভুত অদ্ভুত নেচার হতে পারে। সিকোয়েন্স মানে মেবি এমনও হতে পারে যে সিকোয়েন্সের এক্সাম্পল তুমি দিচ্ছ, কিন্তু সিকোয়েন্স দেখা গেল এরকম টাইপের দেখতে হতে পারে। এটাও সিকোয়েন্স। মানে যদি কেউ জিজ্ঞাসা করে যে এক্সাম্পল অফ সিকোয়েন্স, আমি এটাও সিকোয়েন্স। এটা কি সিকোয়েন্সের এক্সাম্পল? এটা কেমন? এই এক্সাম্পলটা ইনডাইরেক্টলি বলা হচ্ছে, এই এক্সাম্পলটা ইনডাইরেক্টলি বলা হচ্ছে এন হচ্ছে সিকোয়েন্স, এন এর মান 1 থেকে ইনফিনিটি, কিন্তু এর টার্মগুলো কি হবে? A1, তারপরে কি হবে A2, তারপরে কি হবে A3, তারপরে কি হবে A4, A5, A6, A7, চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এর টার্মগুলো কেমন দেখতে হবে? এর টার্মগুলো দেখতে হবে যখন n এর মান 1 তখন 2, n এর মান 2 যদি হয় এটা এল স্কয়ার, এটা অ্যাকচুয়ালি এল স্কয়ার। n এর মান 2 হয়, তাহলে 2 যেহেতু প্রাইম, 2 যেহেতু প্রাইম তাহলে 2, যখন প্রাইম হবে তখন 2, আর 1 হলে 2। 3 যদি হয়, 3 যেহেতু প্রাইম তাহলে 2, তাহলে A3 মান কিন্তু 2। A4 কি হবে? A4 বলছে আবার, A4 বলছে কখন? এল স্কয়ার, মানে বাকি সিচুয়েশনে, বাকি সিচুয়েশনে তাহলে A4 কত হবে? 4 হবে, ইয়েস অর নো? A5 টা কত হবে? 2। A6 কত হবে? 6 হবে। A7 কত হবে? A7 যেহেতু প্রাইম তাহলে 2। A8 কত হবে? 8 হবে। বুঝতে পারছো? তাহলে এই সিকোয়েন্সটা এরকম টাইপে দেখতে, হ্যাঁ হতে পারে। কথাগুলো বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? মানে এটাও সিকোয়েন্স হতে স্যার, পারে। আগে যেটা আপনি বললেন যেটা হবে না, এটা ম্যাপিং করা যাবে না, হুম, ওটার রেঞ্জ সেটটা যদি আমি ওটাই নিই, ওই 2 5 8 7 যেটা ছিল, এটা ওই রেঞ্জ। রেঞ্জ দেখে হুম, তারপর আমি যদি এরকম করলাম যে 1 2 3 4 5 পর্যন্ত 8 এ গেল, আবার 6 থেকে 2 1 7 5 8 এ গেল, আবার তারপর 2 1 7 5 8 এ গেল, হ্যাঁ হতে পারে। তার মানে এটা নিলাম তাহলে হবে তো? একদম, তাহলে 2 1 7 5 8 হলো। তারপরে কত নেবে? আবার তুমি বললে 2 1 7 5 8 এরকম বলছো, হ্যাঁ, এরকম চলতেই থাকলো ইনফিনিটি পর্যন্ত। আবার 2 2 1 7 5 8। ঠিক আছে, হ্যাঁ, দ্বিতীয় এক্সাম্পল যেটা দিলে না, সবাই দুইতে গেছে, টুতে গেছে হুম, সিমিলারলি। ওরকম টাইপের হলো, হতে পারে। তার মানে এইগুলো সিকোয়েন্স, এটা সিকোয়েন্স, এটা সিকোয়েন্স ইনফিনিটি পর্যন্ত গেলে, কারণ সিকোয়েন্স মানে ইনফাইনাইটলি মেনি পয়েন্টই থাকতে হবে, ফাইনাইট পয়েন্ট থেকে সিকোয়েন্স হতে পারে না। কিন্তু তার করসপন্ডিং রেঞ্জ সেটটা ফাইনাইট হতে পারে, তাহলে রেঞ্জ সেট ফাইনাইট। এবার এই সিকোয়েন্সের কি গল্প হবে সেটা আমি তোমাদেরকে ভাবাচ্ছি, কারণ সিকোয়েন্সের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। সো হোয়াট ডু ইউ মিন বাই লিমিট? আর যদি তুমি লিমিটের আমার কনসেপ্টটা নিতে পারো, তোমাকে অত কিছু আর ভাবতেই হবে না, শুধু কনসেপ্ট নাও তাতেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, সব কিছু বুঝে যাবে। তার মানে সিকোয়েন্সের এরকম একটা এক্সাম্পল হতে পারে, এটা সিকোয়েন্স। মেবি এই সিকোয়েন্সের রেঞ্জ যখন বলতে চাইবে তখন এতগুলো 2কে একবারে লিখবো, 4 6 8 ওগুলোকে আবার বাকি আরেকবার লিখবো, দিয়ে আলটিমেটলি হয়তো এটা ইনফাইনাইট সংখ্যক টার্মই থাকবে, হতে পারে না হওয়ার কিছু নেই। যেমন সিকোয়েন্সের অন্য এক্সাম্পল কি হতে পারে? এরকম টাইপের সিকোয়েন্স হতে পারে। লিসন, এটা আবার কি? এটা কি বলছে? যদি বলো এটা কেমন দেখতে, তাহলে বলো দেখি এর টার্মগুলো কি কি হবে, একটা দুটো টার্ম বলো। A1 A2 A3 A4 A5 A6 A7 A8 করে চলতে আছে। বলো তো ফার্স্ট টার্মটা কত হবে? ফার্স্ট টার্মটা কত হবে? 2। আর 2 যেহেতু প্রাইম তাহলে 2, 3 যেহেতু প্রাইম তাহলে 2, তারপর এটা 4 এরটা কত হবে? 4p পি, না, পি কি? p 2 হবে। তাহলে A4 মানে কি? A4 মানে এল স্কয়ার বলছে, কিন্তু এল স্কয়ার যদি হয় তাহলে 4 কে ডিভাইড কে করতে পারে?
4কে ডিভাইড করতে পারে 4, আর 4কে ডিভাইড কে করতে পারে 2, এই দুটো করতে পারে। এই দুটোর মধ্যে প্রাইমকে 2 আর সব থেকে ছোট প্রাইমকে 2, তাহলে এ 2ই থাকবে। A5 কি হবে, যেহেতু 2 তাহলে 2 হবে। A6 কি হবে, A6 এ 2 দিয়ে 6কে ভাগ করা যাবে, 3 দিয়ে 6কে ভাগ করা যাবে। 2 আর 3 দুজনে প্রাইম, কিন্তু ওদের মধ্যে লিস্ট কোনটা, তাহলে এটা আবার 2। তারপরে ধরো 7, 7টা আবার 2ই হবে। 8 কি হবে, 8 যেটা সেটা কি হবে, 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 হবে। তারপরে 9 কি হবে, 9 এর ক্ষেত্রে দেখো 3 হবে, ফার্স্ট টাইম দেখো 3 হচ্ছে। তারপর এটা আবার দেখা গেল 9, 10, 10 মানে 2 হবে। তারপরে 11, 11 মানে 2 হবে। 12, 12 মানে কত হবে, আবার 2 হবে। 13, 13 মানে 2 হবে। 14, 14 মানে আবার হয়ে যাবে 2। 15, 15 এ হয়ে যাবে 3। তাহলে এইভাবে চলছে। তাহলে এর সিকোয়েন্সগুলো এরকম টাইপের দেখতে। কোশ্চেন হচ্ছে আমি কি করতে চাইছি, আমার টার্গেটটা কি। টার্গেট হচ্ছে যে তুমি এই সিকোয়েন্সের টার্মগুলোর টেন্ডেন্সি দেখো, যে এই সিকোয়েন্সটা কোনো একটা রিয়েল লাইনে যদি তুমি প্লট করো, তাহলে এরা আলটিমেটলি কোন নাম্বারের দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। অর্থাৎ অসংখ্য পয়েন্ট, সিকোয়েন্স মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে ম্যাপিং, ন্যাচারাল নাম্বার যেহেতু ইনফাইনাইট সেট, তাহলে অসংখ্য পয়েন্ট, এই অসংখ্য পয়েন্টগুলো কোন নাম্বারের দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু কে। যদি দেখা যায় এর সমস্ত টার্মগুলো একটা নাম্বারের দিকে যাওয়ার টেন্ডেন্সি যদি আছে, যদি বলো, তাহলে বলবো ওটা তার লিমিট। ভালো করে বললে বলা হয় ওটা তার লিমিট পয়েন্ট। আর কোনো একটা সিকোয়েন্সের যদি একটাই লিমিট পয়েন্ট থাকে, বা একটাই লিমিট থাকে, ইউনিক লিমিট যদি থাকে, তাহলে বলা হবে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। আদারওয়াইজ বলা হবে ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্টের অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো পরে আসছে। তো সিকোয়েন্স কনভার্জেন্ট হবে একটাই কন্ডিশনে, অসংখ্য পয়েন্ট সবার একটা টেন্ডেন্সি আছে একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। যদি কোনো একটা ডেফিনিট পয়েন্টে গিয়ে মিলিত হয়, তাহলে বলবো কনভার্জেন্ট। এটাই মজার, কিচ্ছু না। তাহলে সিকোয়েন্সের অসংখ্য পয়েন্ট যে জায়গায় গিয়ে মিলিত হবে, সেই পয়েন্টটাকে খোঁজার চেষ্টা করব। তাহলে তুমি বলছো স্যার এদের যদি আমি ডেফিনেশন নিতে চাইতাম, আমার এই অঙ্কটার টেন্ডেন্সি কি আছে রে বাবা, তোমরা কি ফিল করছো যে এর অসংখ্য পয়েন্ট কোন জায়গায় গিয়ে মিলিত হওয়ার চেষ্টা করছে, কোন জায়গায় গিয়ে অসংখ্য পয়েন্ট মিলিত হওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে না 2তে যাচ্ছে, কিন্তু 2তে কিন্তু যাবে না, কারণ লাস্টের দিকের যে পয়েন্টগুলো আছে, ধরে নাও 7-এর মাল্টিপল যারা আছে, কথা বললাম, আর 7-এর মাল্টিপল, আর 7-এর মাল্টিপল মানে 7 ইন্টু 8, 7 ইন্টু 9, 7 ইন্টু 10, এরকম করে যে নাম্বারগুলো আছে, তার মিনিমামটা কি হবে 7। তাহলে 7 হবে, একটা সময় 7 7 7 করে যাবে, বা 7 মিনিমাম থাকবে। তারপরে আবার দেখবে 9 বলে একটা মিনিমাম, না 9 থাকবে না, 7 প্রাইম 11 থাকবে একটা, তারপর 13 থাকবে। তাহলে এটা কিন্তু কোনোদিনই 2তে যাবে না, কিন্তু দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এ 2তে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার বলছি? স্যার আপনি বললেন কি 7 into 8 মানে কি 56 নাম্বারটা কেমন হবে? হ্যাঁ, 56 যখন হবে তখন 7 আসবে, তার মানে এ 56 7 হবে। বুঝতে পেরেছো কথাটা? আর এ এটা কত, 63, সেটাও 7 হবে। স্যার এই 56 তো স্যার 7 কেন 2 হবে না স্যার? ও তাহলে 8 আছে বলে এটা 2, এটা 8 আছে বলে 2 হচ্ছে। সরি ভুল বললাম। তাহলে এটা 8 আছে বলে ট্রু আছে। সরি আমি বলতে চাইছিলাম 7 এর পরের প্রাইম নাম্বার নাও, 7 ইন্টু 2 যেন না থাকে, 11, ইয়েস। 7 ইন্টু 13, 7 ইন্টু যে নাম্বারগুলো থাকবে, 7 ইন্টু 17, একদম ভেরি গুড। তাহলে 7 আসছে। 49 এর জন্য তো 7 হ্যাঁ 49 যদি নিই 7 7 যে 7 ইন্টু 7, ঠিক, 7 ইন্টু 7, তাহলে এটা 7 হবে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এই সিকোয়েন্স এনটা কিন্তু কোনো একটা ডেফিনিট পয়েন্টে মিলিত হওয়ার চেষ্টা করছে না, সে কিন্তু ঘেটে যাচ্ছে। তাহলে উপায় কী রে বাবা, কোন জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করবে সেটা বুঝবো কি করে? সেন্স কি বলছে, ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে যে তুমি যদি দেখো যে এন এর মানটা
2 এর দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। তারপর যখন তখন না, যখন n এর মানটা ইনফিনিটির দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাহলে তার গল্প কি হবে? বলছে তাহলে n আর 2 এদের ডিফারেন্সটা ভেরি স্মল। ওই ভেরি স্মলটাকে অ্যানালিসিসের ভাষায় এপসাইলনের থেকে ছোট বলা হচ্ছে, যে n-2 তারা এপসাইলনের থেকে খুবই ছোট। কিন্তু কখন কখন যখন n এর মানটা k এর থেকে বড়। কে কি? কে হচ্ছে হাউ ওভার লার্জ একটা কোয়ান্টিটি। তাহলে n এর মান k এর থেকে বড় হওয়ার জন্য n এর মান যদি 2 এর খুব কাছাকাছি থাকে, তাহলে আমরা বলবো, যদি এটা করতে পারো তাহলে বলবো n টেন্ডস টু ইনফিনিটি n এর মান 2, আর এই 2টাকে বলা হবে লিমিট, লিমিট অফ দ্য সিকোয়েন্স, লিমিট অফ দ্য সিকোয়েন্স। বলুন লাস্ট টাইম একটু বলুন। এটা এটা হ্যাঁ একটু বলুন। এটা আমি তাহলে অন্যভাবে বলছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও n এর মানটা 1 + 1/n নিয়েছো, তাহলে এটা কিন্তু একটা সিকোয়েন্স, যাই বলো না কেন, ইয়েস অর নো? যার প্রথম টার্মটা হবে তোমার 1 + 1 মানে 2, তারপরে টার্মটা হবে 1 + 1/2, তারপরে টার্মটা হবে 1 + 1/3, তারপরে 1 + 1/4, এইভাবে করে চলছে। তুমি এর টেন্ডেন্সি দেখো, আমি তোমাদেরকে এক এক করে ভাবাচ্ছি। সাপোজ এই পয়েন্টটা আমার 1, তাহলে 1 পয়েন্টের হাইট হচ্ছে a2, তাহলে এটা 2, a1 হচ্ছে 2। তারপর এটা হচ্ছে ধরো 2, 1 এর পরে 2 ধরো, 2 পয়েন্টের হাইটটা কত? 2 পয়েন্টের হাইট হচ্ছে মনে করো 1 + 1/2 মানে 3/2। তারপরে 3 পয়েন্টের হাইট কি হবে? একটু কম। 4 পয়েন্টের হাইট কি হবে? একটু কম। 5 পয়েন্টের হাইট কি হবে? একটু কম। জাস্ট এক মিনিট দাও তো। শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? ইয়েস অর নো? তাহলে মনে করো, সবাই শোনো, মনে করো যে 1 পয়েন্টে দিস 1, এটা 2, তারপর এটা 3/2, তারপরে দেখবে 1 + 1/3, তারপরটা এরকম করে চলছে। দিয়ে এদের কি হবে জানো তো? কোনো একটা জায়গায় এই সমস্ত টার্মগুলো এরকম টাইপের হবে। তুমি বলো তো রে বাবা, এই টার্মগুলো যত বাড়বে এটা কোন নাম্বারের সঙ্গে কোইনসাইড হওয়ার চেষ্টা করবে? 0 জিরো কেন? কমতে 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 জিরো হবে কি? আমার তো মনে হয় না জিরো হবে। 1 1 7 তার কারণ হচ্ছে যে এটা এমন হবে তো, তারপরটা এরকম হবে, তারপরটা এরকম হবে, তারপরে মানে আর কিন্তু নিচে কমে যাবে না, কিন্তু এরকম হবে না কিন্তু। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? মানে 1টা থেকেই যাবে। 1টা থেকে যাবে। তাহলে টেন্ডেন্সি কি বলছে? n এর মান যত তুমি বাড়াবে তত এই টার্মটা 1 এর দিকে যাবে। টেন্ডেন্সি তাই হচ্ছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে সেই যুক্তিতে আমরা বলতে পারি যে আসলে আমি বলতে চাইছি an আর -1 যদি করো, এদের ডিফারেন্সটা লেস এপসাইলন হবে কখন? n > k জন্য। এ হবে, হতেই হবে। তুই বলছিস কি করে এত কনফিডেন্স দিয়ে বলা গেল? তার উত্তর হচ্ছে, কি করে এত কনফিডেন্স দিয়ে বলা গেল যদি জিজ্ঞাসা করো, তার উত্তর হচ্ছে আমি যদি an-1 নিতাম, an এর জায়গায় 1 + 1/n হতো, -1 হতো, তাহলে এটা 1/n হতো। আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে যে 1/n এর থেকে সবসময় এপসাইলন বড় কোনো একটা k এর পর থেকে। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি যেহেতু এটা বলছে, তাহলে এটা ঘটবেই। এটাকেই বলা হচ্ছে যে an এর লিমিট এক্সিস্ট করছে, আর সেই লিমিটটা কার সঙ্গে সমান? আমি যে 1 এর সঙ্গে সমান। তাহলে an এর লিমিট এক্সিস্ট করছে আর সেই লিমিটটা হচ্ছে 1 এর সঙ্গে সমান।
কথাগুলো বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বলছি? তাহলে বুঝতে পারছি, অনেকদিন আগে পড়েছি তো। না, এবার তোমরা যদি কেউ ফিল করো আমি তো পড়াচ্ছি আমার মতো করে, আমি একদম অন্য স্টাইলে বলছি, কোনো দরকার নেই আমার এখন তোমাকে ডেফিনেশন বোঝানোর। না ঠিক আছে, বুঝতে পারছি। কারণ তোমাকে যদি আমি এবার বলি যে এ সিকোয়েন্স এ এন, let an be a sequence, শুরুটা এরকম বললাম, let an be a sequence, a real number L is said to be limit of the sequence if for each epsilon greater 0 there exists a natural number k depending on epsilon such that বলে ওরকম পছন্দই হবে না, বলবে যে স্যার এটা তো ডেফিনিশন। বলে না আর্কিমিডিয়ান প্রপার্টি, এটা ভুলে গেছিলাম। আর্কিমিডিয়ান প্রপার্টি জানো না? আর্কিমিডিয়ান প্রপার্টি, ভুলে গেছি। আর্কিমিডিয়ান প্রপার্টি খুব ইজি। আর্কিমিডিয়ান প্রপার্টি হচ্ছে যে তোমার যদি একটা টার্গেট পয়েন্ট থাকে, ধরে নাও এটা ওয়াই, আর্কিমিডিয়ান বডি, হ্যাঁ বলছি আর্কিমিডিয়ান বডিটা শোনো, যদি তোমার একটা এরকম টার্গেট পয়েন্ট থাকে সেটা হচ্ছে ওয়াই, ওয়াই কি, ওয়াইটি কি বলো? ওয়াই হচ্ছে পিএসসি ডব্লিউ বি, এটা হচ্ছে টার্গেট পয়েন্ট। তাহলে এই টার্গেট পয়েন্ট অতিক্রম করতে গেলে কি করতে হবে? পিএসসি চান্স পেতে গেলে কি করতে হবে? আমার হার্ড ওয়ার্কটা বেশি চাই এটাতে। হার্ডওয়ার্ক বেশি চাই, ওকে। না, পিএসসি চান্স পেতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনাটা, চিন্তা, পিএসসি কে যদি তুমি পাশ করতে চাও, পিএসসিটাই হচ্ছে ওয়াই, এটাই তুমি ওয়াই পেতে চাইছো, এই টার্গেট বিন্দুটা পেতে চাইছো। তাহলে ওটা যদি পেতে চাও তাহলে তোমার চিন্তা ভাবনাটা পজিটিভ হতে হবে, অর্থাৎ এক্স এর মান পজিটিভ হতে হবে। তাহলে চিন্তা ভাবনা পজিটিভ, তুমি যে না আমাকে পেতেই হবে, নাহলে খাবো কি, এরকম চিন্তা ভাবনা শুরু হয়েছে যে না আমাকে পেতেই হবে, হ্যাঁ প্রচুর পরিশ্রম করবে সেটা ঠিক আছে কিন্তু আমাকে পেতে হবে। তাহলে এই চিন্তা ভাবনাটা তোমার পজিটিভ, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যাত্রা শুরু করলে, এবার চিন্তা ভাবনাটাকে আছে পজিটিভ, তার সঙ্গে সঙ্গে পড়াশোনার মানটাও বাড়াতে শুরু করলে, যে দুদিনেই আমি পিএসসি কভার করব না, আমি আস্তে আস্তে করে 6 মাস কভার করব। তার মানে তুমি প্রথম দিন যতটা পড়াশোনা করেছো তারপরের দিন তোমার আরেকটু বেশি পড়াশোনা হয়েছে, তারপরের দিন আরেকটু বেশি পড়াশোনা হয়েছে, তারপরের দিন আরেকটু বেশি পড়ানো হয়েছে। যেহেতু এক্স পজিটিভ তাহলে বলো তোর বাবা 2x 3x 4x এরকম করতে করতে 5x, তারপরে যখনই তুমি পিএসসির খুব কাছাকাছি জায়গায় পৌঁছে গেছো তখন তোমার 6x 7x, হঠাৎ করে কি 7x এখানে চলে আসবে, 9x কি এখানে চলে আসবে? আসতে পারে কোনোদিন? আসতে পারে কোনোদিন না, কারণ তোমার চিন্তা ভাবনাটা পজিটিভ। এক্স এর মান যদি নেগেটিভ হতো তাহলে তুমি যত বেশি পড়াশোনা করছো তত উল্টো দিকে চলে আসতো, হতে পারে। এইবার বলছে যে এইভাবে কোনো এরকম পড়াশোনা করতে 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 কোনো না কোনো একটা দিন, মানে এনের ডেতে তুমি ওই ওয়াই কে ক্রস করে যাবে, অর্থাৎ nth ডেতে ওয়াই কে ক্রস করে যাবে। এটাই হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি, বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট হচ্ছে চিন্তা ভাবনাটাকে পজিটিভ রাখতে হবে, দেন বলছে যে তোমার নাম্বার অফ ডে হচ্ছে n, তাহলে আস্তে 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 ধাপে 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 আমি এই টার্গেট পয়েন্টটাকে ক্রস করতে পারবো, এটাকেই বলা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। ইনডাইরেক্টলি অন্যভাবে বলা যায় এটাকে, যে আমার যদি টার্গেট পয়েন্টটা যদি আমার 1 হয়, যদি 1 হয়, যে 1 হচ্ছে টার্গেট, মানে আমি একদিন পড়লাম মানে 1, দ্বিতীয় দিন মানে 2, তাহলে তাই যদি হয় তাহলে 1 বসাও, তাহলে n গেটার ওয়াই হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি আমাকে যে কোনো রিয়েল নাম্বার দাও, সেটা যতই বড় রিয়েল নাম্বার দাও না কেন, নো প্রবলেম, বলছে ওই রিয়েল নাম্বারের থেকে বড় ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে। তুমি যতই বড় রিয়েল নাম্বার দাও সেই রিয়েল নাম্বারের থেকে বড় একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে, যেটাকে বলা হয় আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি মানে ন্যাচারাল নাম্বার দিয়ে রিয়েল নাম্বারকে ক্রস করা যাবে। এটাই খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর কিছুই না। এমনকি এমনকি নেক্সট বলছে তুমি আমাকে যে কোনো একটা, ভালো করে বোঝো, তুমি যে কোনো একটা এক্স দাও, সেই এক্সটা খুবই ছোট হতে পারে, যত ছোট মানে দেখালো এক্সটা ভেরি স্মল। এক্স যখন বলছি তাহলে এক্স না বলে এপসাইলন বললাম, এপসাইলনটা ভেরি স্মল, ভেরি ভেরি মানে যতটা স্মল তুমি ভাবছো তার থেকেও স্মল হতে পারে। তাহলে এপসাইলন যদি ভেরি স্মল হয় তাহলে এই এপসাইলনটাকে ভেরি স্মল কোয়ান্টিটি কিন্তু পজিটিভ, কিন্তু পজিটিভ,
বলছি এই এপসাইলন যদি খুব ভেরি স্মল কোয়ান্টিটি হয় তাহলে আমি কোনো না কোনো একটা এন পাবো, যাকে মাল্টিপ্লাই করে এই টার্গেট পয়েন্টটাকে ক্রস করে যাব। তার মানে এই ওয়াইকেও ক্রস করতে পারবো। তার মানে তোমার চিন্তা ভাবনাটা যদি খুবই সামান্য হয়, নেগেটিভ বাদ দিয়ে, নেগেটিভ হলে কিন্তু কোনোদিন ওয়াইকে ক্রস করবে না। তো চিন্তা ভাবনা তোমার খুব সামান্য, কিন্তু তুমি 2 বছরের মধ্যে পিএসসি কভার করতে পারলে না, কিন্তু চিন্তা ভাবনা করেছিলে পজিটিভ, তোমার 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বাদে হয়তো তুমি ওয়াইকে ক্রস করবে, পিএসসি কে ক্রস করবে। তাহলে ওয়াই এর মান যদি 1 হয় তখনও ক্রস করবে। তাহলে এই যে এন অফ এপসাইলনের মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে ক্রস করবে। এনটা ভাগ করে দাও, তাহলে এপসাইলন গেটার কি হবে 1/n, এটাকে ঘুরিয়ে লিখলে হবে 1/n লেস এপসাইলন। এন যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে 0 থেকে বড়, এটাও আর্কিমিডিয়ান প্রপার্টি। পড়েছিল এরকম রেজাল্ট? সব সব পড়েছিল, ভুলে গেছিলে। আমি কি করছি, আমি বললাম না চেঞ্জ করে বলছি, কারণ তোমার যদি টন্টিংটা ভালো লাগে, তোমার যদি মানে এই টন্টিংটা যদি ভালো লাগে, বাধা ধরার নিয়মে পড়লে আর ভাল লাগবে না, কারণ তুমি একটা নিয়মে মুখস্থ করে এসছো, সেই নিয়মে না পড়ে একটু টন্টিং চেঞ্জ করে করে বলছি, তাতে তোমার ভালো লাগবে শুনতে। ঠিক আছে? ওকে, দীর্ঘদিন মনে থাকবে। আর্কিমিডিয়ান প্রপার্টি জানো না, কি করে এটা হতে পারে? এটা কোনোদিন হতে পারে আমার তো হতে মনে হয় না। রিয়েল নাম্বারের সব থেকে ভালো প্রপার্টি কিছু আছে, আমি একটু গল্পের ছলে বলছি। যখন অ্যানালাইসিস শুরু হয় তখন কার উপর অ্যানালাইসিস করছি সেটা অনেকটা ডিপেন্ড করে। আমি যে রিয়েল নাম্বারের উপর অ্যানালাইসিস করছি, তাহলে রিয়েল অ্যানালাইসিস পড়ছি। বইয়ের নাম তো জানো তোমরা, এসকে মাপা, সব থেকে ভালো বুক, সব থেকে ভালো বুক রিঅ্যানালাইসিস। হাজারো বুক আছে, কিন্তু রিঅ্যানালাইসিস যখন বলা হচ্ছে তখন এসকে মাপা। তাহলে কি হবে? লাইন। তাহলে রিয়েল অ্যানালিসিস করতে গেলে তোমাকে রিয়েল নাম্বার কি জিনিস সেটা জানতে হবে। তাহলে রিয়েল নাম্বারের প্রপার্টি জানতে হবে, যেটাকে বলা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। তাহলে ওর প্রপার্টির মধ্যে কি কি আসবে? প্রথমে আসবে অ্যালজেব্রিক প্রপার্টি, তারপরে আসবে অর্ডারিং প্রপার্টি, মানে রিয়েল নাম্বারে বড় ছোট আছে কিনা। কারণ রিয়েল নাম্বারে দুটো রিয়েল নাম্বার দিলে কে বড় কে ছোট যদি না বলতে পারি, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টিটা বৃথা, এটা থাকবেই না। বড় ছোট বলা যায় না, তো ওই জন্য থাকবে না। মানে কমপ্লেক্স নাম্বারে কে বড় কে ছোট যেহেতু নেই, কমপ্লেক্স নাম্বারে আর্কিমিডিয়ান প্রপার্টি নেই। আমি কিন্তু কোনোদিন বলতে পারবো না যে আমার একটা টার্গেট পয়েন্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সেটা নাকি কোনো একটা ন্যাচারাল নাম্বার দিয়ে ক্রস করে গেছে, হতে পারে না। তাহলে কাল্পনিক জিনিসকে আমি কোনোদিন পেতে পারবো না। কমপ্লেক্স নাম্বার মানে কি? স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো যে আইপিএস অফিসার হয়ে গেছো, আর সকালবেলা উঠে দেখছো সেই আবার হয়তো হাল চাষতে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে স্বপ্নে মানে কল্পনায় যেটা করেছো সেটা তুমি আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে ক্রস করতে পারবে না, ওই জন্য আর্কিমিডিয়ান প্রপার্টি কমপ্লেক্স নাম্বারে নেই। তো যাই হোক, অর্ডারিং প্রপার্টির পরে কি আছে? অর্ডারিং প্রপার্টির পরে আছে কমপ্লিটনেস প্রপার্টি। কমপ্লিটনেস প্রপার্টি মানে কি? তার সুপ্রিমাম আছে কিনা, ইনফিমাম আছে কিনা, অর্থাৎ লিস্ট আপার বাউন্ড আছে কিনা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে কিনা, ওটাকে বলা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। তারপরে কি আছে? আর্কিমিডিয়ান প্রপার্টি। তারপরে কি আছে? ডেন্সিটি প্রপার্টি। ডেন্সিটি প্রপার্টিটা কত ইম্পর্টেন্ট জানো? বলছি তুমি আমাকে যে কোনো দুটো রিয়েল নাম্বার দাও, তার ভেতরে ইনফাইনাইটলি মেনি র্যাশনাল নাম্বার আছে, ইনফাইনাইটলি মেনি ইরেশনাল নাম্বার আছে, তার ডেন্সিটি প্রপার্টি। যখনই তুমি রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে এই প্রপার্টিগুলো আছে জেনে গেলে, তারপরে যেটা তৈরি হবে যে রিয়েল নাম্বার একটা পয়েন্ট যদি থাকে, সেই পয়েন্টটাকে কখন ইন্টিরিয়র পয়েন্ট বলা হবে, সেই পয়েন্টটাকে কখন লিমিট পয়েন্ট বলা হবে, সেই পয়েন্টটাকে কখন আইসোলেটেড পয়েন্ট বলা হবে, কখন অ্যাডারেন্ট পয়েন্ট বলা হবে, ওই লিমিট পয়েন্টের কালেকশনগুলো নিয়ে কখন ক্লোজ সেট হবে, ইন্টিরিয়র পয়েন্টের কালেকশনগুলো নিয়ে কখন ওপেন সেট হবে। তার মানে তুমি এবার রিয়েল অ্যানালিসিস করছো কিন্তু পয়েন্টগুলো নিয়ে করছো, ওটাকে বলা হয় পয়েন্ট সেট থিওরি। পয়েন্ট সেট থিওরি আর ম্যাট্রিক্স স্পেসের টপোলজি একই জিনিস, তাহলে ওটা হায়ার ডাইমেনশনের পয়েন্ট সেট থিওরি। তাহলে পয়েন্ট সেট থিওরি নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে। তারপরে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার বলছে কোন সেটটাকে ইনুমারেবল বলা হয়, কাউন্টেবল বলা হয়, আনকাউন্টেবল কোন সেটগুলোকে বলা হয়, সেইগুলো নিয়ে। তারপরে হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স যেই চলে আসবে সিরিজ, এইভাবে করে অ্যানালিসিসটা বাড়ছে। তোমাদের যেহেতু সেটিনারটা নেই, ওই জন্য আমি সেটিনার বলছি না, আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে সিকোয়েন্স থেকে। সিকোয়েন্সের তবু বেসিক জায়গা বলেছি, আরও ক্লিয়ার করছি, তোমরা ছোট ছোট জায়গা বলছি, ভালো লাগবে দেখবে। স্যার বলছি যে এগুলো পড়েছিলাম ঠিকই, কিন্তু অনেকদিন প্র্যাকটিস নেই বলে বেরিয়ে গেছে। কিন্তু যদি জানতাম আজকে যে এই সিকোয়েন্সই পড়বো, তাহলে একটু বইটা উল্টে দিতাম, তাহলে বেশি ভালো হতো।
বুঝতে বই পেরেছেন তো? আমি সব থিওরি গুলো জানি সবই, এটা বই বই জানি সবই, জানতাম না এরকম আজকে আছে। ক্লাস হচ্ছে। তারপর কি হ্যাঁ, করবে? আছে তো। তারপর কি করবে? উল্টে দেবে, এরকম করে উল্টে দেবে। এটা আছে তো, দেখতে হবে। একদিনে হয় না, এটা ডেডিকেশন দরকার, এটা অন্যরকম। না না, তাই বলছিলাম কি যে থিওরি গুলো সব জানি, তো নামগুলো ভুলে গেছি। ঠিক, আমি ওই জন্য টাচ করছি, বললাম টাচ করে যাব, ভালো লাগবে, একদম খুব সুন্দর লাগবে। ওই জন্য আমি কিন্তু এই ব্যাচটাকে বলেছিলাম যে এটা একদম প্রথম থেকে শুরু হচ্ছে। আগে কি পড়িয়েছি না পড়িয়েছি সেগুলো ভুলে যাও, প্রথম থেকে শুরু করছি, অন্য স্টাইলে বলছি। কারণ আমি সত্যি কথা বলতে আইআইটি জ্যাম পড়িয়ে নিয়েছি। আইআইটি জ্যাম পড়ানোর পর এগুলো ছোট বাচ্চাই মনে হয়, কারণ আইআইটি জ্যামটা ওয়ান অফ দ্য টাফ এক্সাম। নেটের যে কোশ্চেনগুলো সব সলভ করা হয়ে গেছে, তো এইগুলো সত্যি ছোটো ছোটো বাচ্চাই মনে হয়। সেই জন্য কোনো কিছুই যে দারুণ করে প্রিপারেশন নিয়ে পড়াতে হবে তা নয়, আমি নিজের মতো করে বললেও দেখবে বেটার ফিল হবে। ওকে, যাই হোক, অত বেশি ঘাটাও না, তাহলে চাপে পড়ে যাব। তাহলে চলো আমি এবার নেক্সট তোমাদের যে জিনিসটা বলার চেষ্টা করছি, যে সিকোয়েন্সের লিমিট যখন বলবো তখন আমি বলবো যে এরকম টাইপের গল্প, শুধু এইটুকু হলেই বলবো সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করেছে। এটার আরেকটা নোটেশন কি শোনো, এটাকে যদি ব্রেক করো তাহলে বলবে এ এন এর মানটা এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলন থাকবে। কখন রে বাবা? এন গ্রেটার ইকুয়াল টু কে এর জন্য। তাহলে এটাও একটা নোটেশন। এই নোটেশনটাকে আরেকটা অন্যভাবে বলা যায় যে এরা এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, এরা এন মাইনাস ওয়ান ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। এটাও মানে এগুলো সব একই কথা, উপরেরটা এটা এটা একই কথা। এটার মানে কি? এটার মানে হচ্ছে এন গুলো, এটাকে আবার বলা হয় নেভারহুড এল অফ এপসাইলন, তাহলে নেভারহুডের মধ্যে থাকবে। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হলো, যে যদি এলটাকে তুমি লিমিট পয়েন্ট বলো বা লিমিট অফ এ সিকোয়েন্স বলো, তাহলে এই নেভারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকতে হবে। শুধু কি তাই? বলা হচ্ছে কি যে প্রথম দিকের পয়েন্টগুলো যদি বাদ যায় কোনো অসুবিধা নেই, কিন্তু কে এর পর থেকে সমস্ত পয়েন্টগুলো এখানে থাকতে হবে, তবেই বলবো যে এন গুলো সব এল এর দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, এন গুলো সব এল এর দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, এই সময় বলবো। যদি এমন হয় তাহলে বলবো সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করেছে। যেমন আমি এক্ষুনি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটা নিয়ে একটু ঘাটানোর দরকার আছে। যে আমি যদি এই এক্সাম্পলটাই নিয়ে রে বাবা, তা তুমি বলো দেখি এই এক্সাম্পলে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, সেটা সিকোয়েন্সের লিমিটের যে ডেফিনেশনটা বললাম সেটা দিয়ে কি করা যাবে? ইয়েস অর নো? বলো, কেউ বলছে না। আমি কি এক্ষুনি যে ডেফিনেশনটা দিয়েছিলাম যে এন এর মানগুলো যে নাম্বারের কাছাকাছি থাকবে, এই কনসেপ্ট দিয়ে কি দেখানো যাবে? যাবে? তোমাদের কি মনে হচ্ছে, সেন্স কি বলছে? যাবে না? তাহলে এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, লিমিট এক্সিস্ট করবে না করবে না, তুমি কিন্তু এই ছোট্ট ডেফিনেশন দিয়ে বলতেই পারবে না। তাহলে এই ডেফিনেশনটা যথেষ্ট নয় সিকোয়েন্স বোঝার জন্য, কনভার্জেন্ট বোঝার জন্য। আমরা দেখবে এই ডেফিনেশনগুলো, আমি তোমার নোটটা যেটা আছে সেখানে আছে, যে কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড কখন বলা হয়, সেটা খুব মজা। বাউন্ডেড কখন বলা হয়? যদি সিকোয়েন্সের যত টার্ম আছে সবাই কে থেকে ছোট হয় আর মাইনাস কে থেকে বড় হয়, তাহলে বাউন্ডেড বলা হয়। ঠিক আছে, এগুলো বলছি না রে বাবা, এগুলো চাপ নেই, আমি বেশি নিচ্ছি না। কোনো একটা সিকোয়েন্সকে, ভালো করে বোঝো, কোনো একটা সিকোয়েন্সকে মনোটোন সিকোয়েন্স কখন বলা হয় যদি জিজ্ঞাসা করে, যে একটা সিকোয়েন্সকে মনোটোন সিকোয়েন্স কখন বলা হয়? মনোটোন, মনোটোন মানে কি? ক্রমাগত বাড়বে, ক্রমাগত বাড়বে। ক্রমাগত বাড়বে এটাকে কিভাবে লিখবে? যে প্রথম টার্ম যা, 2 নম্বর টার্মটা বেশি, 3 নম্বর টার্মটা আরো বেশি, 4 নম্বর টার্মটা আরো বেশি, 5 নম্বর টার্মটা আরো বেশি, 6 নম্বর টার্ম আরো বেশি। ওকে, ইকুয়ালের থেকে ইন+1টা বড়। তার মানে আমি পাচ্ছি A1 এর তুলনায় A2 বড়, তার তুলনায় A3 বড়, তার তুলনায় A4 বড়। এটাকে সংক্ষেপে লিখতে চাইছি। সংক্ষেপে লিখলে বলবো AN এর তুলনায় AN+1 বড়, n বিলংস টু নেচার। তাহলে এমন যদি হয় তাহলে বলবো মনোটোন ইনক্রিজিং। যদি ইকুয়াল থাকে তখনও বলা হয় মনোটোন ইনক্রিজিং, আর ইকুয়ালটা যদি না থাকে তাহলে বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং। ইকুয়াল না থাকলে বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে অত জটিল করে যদি না ভাবো, শুধু বলো যে কোনো একটা সিকোয়েন্সকে মনোটোন সিকোয়েন্স কখন বলা হবে,
যখন এএন এর তুলনায় এটা বড় তখন বলবো মনোটোন ইনক্রিজিং বা নন ডিক্রিজিং বলে অনেকে। আর যখন উল্টোটা হবে তখন মনোটোন ডিক্রিজিং বা নন ইনক্রিজিং বলে। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে বলবো মনোটোন সিকোয়েন্স। যে কোনো একটা যদি হয় তাহলে বলবো মনোটোন সিকোয়েন্স। ইকুয়াল যদি না থাকে তাহলে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। দিয়ে এইভাবে তুমি রেজাল্টগুলো পেলে। আমার প্রশ্ন হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। তোমরা দেখবে যে লিমিট অফ এ সিকোয়েন্স বলার পর বা লিমিট পয়েন্ট বলার পর এরকম ডেফিনেশন তুমি খুব রেয়ারলি পড়েছো, কিন্তু এই ডেফিনেশনটা খুব পছন্দসই ডেফিনেশন। কোনো একটা সিকোয়েন্সের পি কে বলা হবে লিমিট পয়েন্ট যদি ওই সিকোয়েন্সের এই নেভারুটের মধ্যে সমস্ত টার্মগুলো থাকে ইনফাইনাইট মিনিং। তুই বলছিস স্যার এটাই তো বললাম এক্ষুনি। আমি বলছি হ্যাঁ এটাই বললাম, এটা বলেছি। দেখো বুঝেছো আমার কথা? আমার কথা কি বুঝেছো? ইয়েস অর নো? না, খুব বাজে। তো এইগুলো এগুলো সব ছোট 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 করে ডেফিনেশনগুলো বলা আছে। আমি ওই জটিলভাবে বোঝানোর চেষ্টা করছি না, ট্রাই করছি আস্তে আস্তে করে বলবো। মজার বিষয় হচ্ছে যে সিকোয়েন্সের লিমিট যদি এক্সিস্ট করে তাহলে লিমিটের ডেফিনেশন হচ্ছে দিস ওয়ান, এটার ডেফিনেশন। ওটা দিয়ে আমি সবসময় কোনো একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট দেখাতে পারবো না। তাহলে আমাকে আরও কিছু প্রপার্টি আনতে হবে। সেই প্রপার্টিগুলোর মধ্যে পড়ছে সাবসিকোয়েন্স, কারণ সাবসিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে বলা যায়। আর কি পড়ছে? কোচি ক্রাইটেরিয়া। কোচি ক্রাইটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। বা আর কি পড়ছে? ডি অ্যালেম্বার্টস রেশিও টেস্ট, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর কি পড়ছে? কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, কোচি থিওরাম ফার্স্ট থিওরাম, কোচি সেকেন্ড থিওরাম, কোচি তারপরে সেসারাস থিওরাম। এরকম পড়েছো কিনা আমি জানি না। সেসারাস থিওরাম পড়েছো? নাম শুনেছো কোনোদিন? না। ওগুলো সবই কনভার্জেন্ট ডাইভার্জেন্ট চেক করার থিওরাম। আমি এবার এক এক করে দুই একটা কথা বলছি, ধরে নাও। আচ্ছা, কনভার্জেন্টের ডেফিনেশন তাহলে কি হলো? কনভার্জেন্ট ডেফিনেশন বলছে এ সিকোয়েন্স an is said to be convergent বলা হবে if its limit exist। যদি ওর লিমিট এক্সিস্ট করে তাহলে কনভার্জেন্ট। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ ইট ইজ কল্ড ডাইভার্জেন্ট। তো কনভার্জেন্ট যদি না হয় তাহলে বলা হচ্ছে ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট মানে লিমিট এক্সিস্ট করলেই কনভার্জেন্ট, আর না হলে বলা হচ্ছে ডাইভার্জেন্ট। আমার এবার ছোট্ট ছোট্ট কতগুলো রেজাল্ট। এক নম্বর রেজাল্ট বলছে যদি তুমি দেখো ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an তার টু দি পাওয়ার 1/n সমান সমান l, ধরো এরকম হলো। আর যেই এটা হলো তারপরে যদি বলো যে এটা হওয়ার পর ইফ এক নম্বর কন্ডিশন এল এর মানটা 0 থেকে বড় 1 থেকে ছোট যদি হয়, তাহলে কি বলছি জানো তো? দেন বলছে এই এন এর লিমিটিং ভ্যালুটা 0 হতে বাধ্য, অন্য কিছু হতেই পারে না। এর লিমিটটা 0ই হবে। এটা মানে হচ্ছে দ্যাট ইজ এনটা কনভার্জেস টু 0 হবে। এটা তাহলে কনভার্জেস টু 0 হবে। তার মানে শুধু এইটুকু বলতে পারলেই হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। এর লিমিটটা কনভার্জেস টু 0 হবে। তুই বলছিস স্যার এই থিওরামটাকে কি বলা উচিত? এটাকে বলা হয় জানো, এটা কোচি রুট টেস্ট। এটাকে বলা হয় কোচি রুট টেস্ট। এবার কেউ কেউ বলতে পারে যে যদি দেখা যায় যে এল এর মানটা 1 থেকে বেশি, তখন বলা হবে এই সিকোয়েন্স তো কনভার্জেন্ট কোনোদিনই হবে না, উল্টে ইনফিনিটিতে যাবে, তার মানে ডাইভার্জেন্ট হবে। তাহলে এল এর মান 1 থেকে বড় যদি হয় তাহলে এই সিকোয়েন্সগুলো সব ডাইভার্জেন্স টু ইনফিনিটি হবে। কথা কি ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? তাহলে ধরো ধরো তোমাদেরকে বললাম যে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, দিয়ে বললাম হয়তো যে এক্সামিন the convergency of the sequence। সিকোয়েন্সটা কেমন না, সাপোজ ধরো
সাপোজ ধরো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে তুমি চেক করো। আর যদি বা কনভার্জেন্ট হয় তাহলে কোথায় কনভার্জ করবে? উত্তর কি? এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কোথায় কনভার্জ করবে? উত্তর কি? একজন বলছে জিরোতে কনভার্জ করবে, ভেরি গুড। জিরোতে কেন করবে তার উত্তর শোনো। উত্তর খুব সিম্পল, আমার কাজই হচ্ছে n সমান সমান 2 টু দি পাওয়ার n নেওয়া, 3 টু দি পাওয়ার n নেওয়া। তারপরে আমরা কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n নেব। তাহলে এর লিমিট মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/3, n কেটে যাবে, তাহলে এর লিমিট কত? 2/3। তাহলে এই nth রুটটা হচ্ছে nth রুট অফ an এর মান 2/3। তার মানে 2/3 তে কনভার্স করবে তা নয়, কিন্তু ভুল করবে অনেকে, বলবে এই 2/3 তে কনভার্স করবে। আমি যে এই 2/3টা কি 1 এর থেকে ছোট? আমি যে ইয়েস, এল যদি 2/3 হয় তাহলে 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট হলে এর ভ্যালু কত হয়? 0। তাহলে যেই তোমার এটা 1 এর থেকে ছোট হবে সঙ্গে সঙ্গে তুমি বলতে পারবে যে দেয়ারফর a টু দি পাওয়ার n তার মান, দেয়ারফর an এর মান 0। তার মানে 2/3 তার টু দি পাওয়ার n is converges to 0। বোঝা গেছে? আর কোনো একটা সিকোয়েন্স যদি জিরোতে যায় তাহলে সেই সিকোয়েন্সটাকে বলা হয় নাল সিকোয়েন্স। কোনো একটা সিকোয়েন্স যদি জিরোতে যায় তাহলে তাদেরকে বলা হয় নাল সিকোয়েন্স। এটা নাল সিকোয়েন্স, এটা নাল সিকোয়েন্স। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ না না? ঠিক আছে। এবার আবার তুমি বলছো স্যার এটাও তো ডেফিনেশন থেকে বলা যেত। আমি বলছি হ্যাঁ বলা যেত হয়তো, কিন্তু এটা বেটার রেজাল্ট, যে রেজাল্টটা আমার মনে রাখলেই হয়ে যাবে। আরো একটা টেস্ট আছে যেটাকে বলা হয় ডি অ্যালেমবার্টস রেশিও টেস্ট। অনেকে বলে এটা ডি অ্যালেমবার্ট রেশিও টেস্ট, মানে রুট, এটা হচ্ছে সিরিজে আছে। লেট এন গুলো অবশ্যই পজিটিভ সিকোয়েন্স, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর 2 নম্বর হচ্ছে লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরের দিকে a n প্লাস 1, নিচে n, তার মান যদি l হয়, ইফ l এর মান 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, তাহলে বলবো যে এই সিকোয়েন্সের nth লিমিটটা 0 হবে, n টেন্ডস টু ইনফিনিটি, এটা 0 হবে। আর 2 নম্বর কন্ডিশন বলছে যদি বাই চান্স l এর মান 1 এর থেকে বেশি হয় তাহলে এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি হবে। আর 3 নম্বর বলছে এল এর মান যদি 1 হয় তাহলে দেন নো কনক্লুশন ডান। তার মানে এল এর মান যদি 1 হয় তাহলে এই রেজাল্ট দিয়ে বলতে পারবো না, তখন আমাকে অন্য রেজাল্ট খুঁজতে হবে। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? খুব সুন্দর বুঝতে পারছো? ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই যে ছোট্ট রেজাল্ট, সেটা দিয়ে আমরা অনেক কথাবার্তা বলতে পারবো। ছোট্ট একটা রেজাল্ট, সেই রেজাল্ট দিয়ে অনেক কথাবার্তা বলা যাবে। যেমন ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এমসিকিউ করে দেওয়া যায় এটা। কেমন জানো তো এমসিকিউ কেমন করবে? যে লেট ইউএন সমান সমান ফ্যাক্টরিয়াল এন বাই এন টু দি পাওয়ার এন হলো। তাহলে দেন বলছে এর লিমিটিং ভ্যালুটা কত হবে। 1 নাম্বার বলছে ই হবে, 2 নাম্বার বলছে 1/e হবে, 3 নাম্বার বলছে 1 ইনফিনিটি হবে, 4 নাম্বার বলছে 0 হবে। বা কিছু অপশন তুমি দিতে পারো যে ডাইভার্জেন্ট হবে, বা কিছু অপশন দিতে পারো কনভার্জেন্ট হবে, শুধু শুধু কনভার্জেন্ট হবে, সেটাও বলতে পারো। তাহলে কোন লিমিটটা হবে? এমনি নর্মালি যদি এই অঙ্কটা কেউ করতে যায় তা পাগল হয়ে যাবে, পারবেই না, ঘেটে ফেলবে। কিন্তু এই রেজাল্টগুলো ইউজ করে করা যাবে। যদি কেউ বলে যে আমি স্যার এক কাজ করব, ইউএন মাইনাস একটা কিছু নিয়ে লেস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, বলো তো রে বাবা এই ডেফিনেশনটা কখন করলে ভালো হয়? কে বলবে এই ডেফিনেশনটা কখন করলে ভালো হয়? কে বলবে? যখন স্যার 1/n আকারে থাকে। না,
যখন তার লিমিটটা ইনটুশন দিয়ে বোঝা যায় যে কত হবে। তুমি যখন লিমিটটা ইনটুশন দিয়ে যদি না বলতে পারো, ধরে নাও এই লিমিটটা ই হবে, যদি জানো, যা বোঝা যাচ্ছে ধরো আগে থেকে, তবেই তো এটা তোমার সুবিধা হবে। বা তোমার এটা 1/e হবে, তবেই তো সুবিধা হবে। বা এটা 0 হবে, তবেই তো সুবিধা হবে। তুমি যদি এই লিমিটটা কত হবে সেটাই যদি না জানো, তাহলে এটা লিখছো কি করে? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ, মানে লিমিটিং ভ্যালুটা যদি জানতে পারি আগে থেকে তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে। ইনটুশন থেকে কি করে জানা যাবে? আমি যে টেন্ডেন্সি কি, যেমন দুই একটা উদাহরণ দিলে বুঝে যাবে। তুমি বলো দেখি এর ইনটুশন দিয়ে কি করে লিমিটটা বোঝা যায়? আমি যে মেইনলি তো আমরা চাইবো রে বাবা এন এর মান ইনফিনিটির দিকে গেলে কি হবে। তো এন এর মান ইনফিনিটির দিকে গেলে এই নাম্বারটাকে তো আমি এন দিয়ে ভাগ করলে 1 + 1/n হবে। তো এন এর মান ইনফিনিটির দিকে গেলে 1/nটা 0-র দিকে যাবে, 1/n 0-র দিকে গেলে এটা 1-এর দিকে যাবে। তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে un-1 করলে বেটার, আর এটা করা যাবে। So this example is convergent and converges to 1, and this can prove using definition. Definition দিয়ে ইউজ করতে পারবে, এটা ডেফিনেশন দিয়ে করতে পারবে না। তাহলে ডেফিনেশনটাই শুধু জানো সিকোয়েন্সের লিমিট বের করার, আর কিচ্ছু জানো না, তুমি এই অঙ্কগুলো পারবে না। তাহলে এই অঙ্কগুলো পারতে গেলে আনুষঙ্গিক রেজাল্টগুলোকে জানতে হবে, যেটা অনেকে পড়তেই চায় না। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, অনার্সে যখন আমি পড়াচ্ছি বা অনার্সে যখন এই ঘটনাগুলো থাকছে, তা সিকোয়েন্স শুধু চ্যাপ্টারটাকে পড়াতে গেলে 15 থেকে 16টা লেকচার লাগে, মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা, 15 থেকে 16টা লেকচার। শুধু সেটিনার পড়িয়েছি আর রিয়েল নাম্বার 25টা লেকচার। তার মানে কি লেভেলের ডেপথে ঢোকা যায়। অ্যানালাইসিস অন্যরকম একটা জিনিস। এই অ্যানালাইসিসের পড়ানোর মধ্যে একটা মজা আছে, অ্যানালাইসিসটা পড়তেও ভালো লাগে, কারণ অ্যানালাইসিসে যত ভাবছো তত মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, আরও মনে হয় অন্যভাবে ভাবা যেতে পারে। তাহলে যত ভাবছো তত কম হয়ে যাচ্ছে, ওই জন্য অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার। বাকি চ্যাপ্টারগুলো কেউ মনে রাখে না, জানো তো, শুধু অ্যানালাইসিসটাকেই বলে যে হ্যাঁ অ্যানালাইসিসটা দারুণ লাগছে। জিওমেট্রি একবার পড়ে নিলে বুঝে গেলে তখন বলবে কিচ্ছু ছিল না। এলপিপি একবার পড়ে নিলে বুঝে নেবে স্যার এলপিপি কিচ্ছু ছিল না। কিন্তু অ্যানালাইসিস কেউ বলবে না কিচ্ছু ছিল না, কারণ অ্যানালাইসিস কনসেপচুয়াল, যত পড়বে তত মনে হবে কম হয়ে গেছে। তো এর রেজাল্টে কি করে করব? আমি তোমাদেরকে উপায় বলে দিয়েছি অলরেডি। তুমি বলছো কেন? কারণ অলরেডি তো এটাই বলে দিয়েছি, তাহলে এটাই ইউজ করবে। তুমি যেটা কিভাবে করবো দেখো, un+1/un করো। তাহলে un+1 মানে n+1 তার ফ্যাক্টরিয়াল বাই নিচে কত ছিল n⁴n, তাই তো? তাহলে n⁴n ইন্টু কত, n+1 ইন্টু উপরে হচ্ছে n⁴n, নিচে n ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কাটলে হবে n+1, উপরে থাকবে n⁴n, নিচে থাকবে n+1 তার টু দি পাওয়ার n+1, একটা কেটে যাবে। তাহলে n⁴n n+1 তার টু দি পাওয়ার n, n দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 + 1/n তার টু দি পাওয়ার n। ঠিক আছে বাবা? ইয়েস অর নো? এইবার অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি এর লিমিটিং ভ্যালুটা কোথায় যাবে? 1/e তে, কারণ এটা ই তে যায়। 1/e গেলেই সঙ্গে সঙ্গে তুমি উত্তর বলে দেবে দিস ওয়ান। না, ভুল হয়ে গেল। কথা বোঝা গেছে? বোঝা গেছে? ভুল হয়ে গেল, বোঝা গেছে? কোনো রেসপন্সই করছে না। উত্তর ভুল হয়েছে, বোঝা গেছে? উত্তর 0 হবে বলছে। ঠিক, ভেরি গুড। আমার তো এই রেজাল্টটা চাইনি, আমার তো এটা চেয়েছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এমন যদি হয় ই এর মান কত ছিল রে বাবা? 2 আর 3 এর মধ্যে আছে ই এর মান। ই এর মান 2 আর 3 এর মধ্যে থাকা মানে তাহলে ই এর মানটা 2 থেকে বড়, তাহলে 1/eটা 1/2 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট। তাহলে যেহেতু এটা 1 এর থেকে ছোট, তাহলে এই দুটো রেজাল্টের মধ্যে কোন রেজাল্টটা স্যাটিসফাই করছে? আমি যে এই দুটো রেজাল্টের মধ্যে এটা স্যাটিসফাই করছে, হলো। তাহলে 0 = l=1, তার মান 0 হচ্ছে। যখনই এই রেজাল্টটা স্যাটিসফাই করছে
সঙ্গে সঙ্গে আমি কনক্লুশনটা আনবো যে বাই ডি-অ্যালেম্বার্টস রেশিও টেস্ট ইউএন এর লিমিটটা 0, দ্যাট মিনস দিস ইউএন ইজ এ নাল সিকোয়েন্স, এই ইউএনটা নাল সিকোয়েন্স। তাহলে তুমি যে ইন্টারেস্টটা যে পাচ্ছ বা তোমার যে ইন্টারেস্টটা গ্রো করবে তার কারণ হচ্ছে তুমি ভ্যারাইটিস রেজাল্টগুলো জানো। কনভার্জেন্ট দেখানোর জন্য ডেফিনেশনই সীমাবদ্ধ নও, তুমি আরও রেজাল্টগুলো জানো। যদি এই রেজাল্টগুলো জানো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে। এরকম করে পড়োনি? কে একজন বলছে স্যার এরকম করে কোনোদিন পড়িনি। শিবশঙ্কর? মানে মাস্টার ডিগ্রি করে নিয়েছো শিবশঙ্কর? করেছো? করোনি? মাস্টার ডিগ্রি করলে তবেই তো অ্যানালাইসিসটা ভালো লাগবে রে বাবা। তো অ্যানালিসিস তখনই তো ভালো লাগবে, আর একবার যখন ভালো লাগতে শুরু করবে তখন আর ছাড়বে না। যেমন আমরা যখন পড়তাম, আমার একটা বন্ধু ছিল, সে মাপার বই কিনিই নি। মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার যখন হচ্ছে তখন ও মাপার বইটা ফার্স্ট টাইম কিনছে অ্যানালিসিসে। আমরা ফার্স্ট ইয়ারে মাস্টার ডিগ্রির পড়া পড়ছি পিওর অ্যানালিসিসে, ও কি করলো ওই সময় ওই মাপার বইটা পড়ছে, তার মানে গ্র্যাজুয়েশনে পড়া পড়ছে, দিয়ে ওই বছরটা ড্রপ দিল, দিয়ে তারপরের বছর আবার ঘুরে দাঁড়ালো। মানে শুধু মাস্টার ডিগ্রিতে তোমাকে অ্যানালিসিস নিয়ে পড়তে গেলে তোমাকে প্রিভিয়াস নলেজটা দরকার, নাহলে পারবে না, এগোতে পারবে না। ওকে, তাহলে এই একটা ছোট্ট রেজাল্ট, যে রেজাল্টটা অনেক কথা বলছে, সেই রেজাল্টগুলো তোমার দরকার। আমি আরও প্রচুর প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো তোমাদেরকে বলবো, সেইগুলো আস্তে আস্তে করে এগোচ্ছে। সাবসিকোয়েন্স নিয়ে একটু বল। সিকোয়েন্স তো জেনেছো, সিকোয়েন্স হচ্ছে যা জানলে সাবসিকোয়েন্সটা কি, সাবসিকোয়েন্সের পার্থক্য কি? মানে তুমি সিকোয়েন্স নিয়েছো, একটা সিকোয়েন্স হচ্ছে A1, A2, A3, A4, A5, এটা তোমার সিকোয়েন্স। এই সিকোয়েন্সের আন্ডারে তোমার কেন যেন মনে হলো যে একটা টার্ম নেব না, বাকি সব টার্ম নেব, শুধু একটা টার্ম নেব না, বাকি সব টার্ম নেব। তাহলে A2, A3, A4, A5 এরকম নিলাম। তাহলে কি এই সিকোয়েন্সের আন্ডারে এই সিকোয়েন্সটা সাব কালেকশন কিনা শুধু বলো। সাব কালেকশন তো? ইয়েস অর নো? বলছে সাব কালেকশন। সেও যদি সিকোয়েন্সের রেজাল্টগুলো স্যাটিসফাই করে তাহলে এটাকে বলা হয় সাব সিকোয়েন্স। বুঝেছো আমার কথা? তোমার মনে হলো যে স্যার আমি এক কাজ করব, আমি আরেকটা সিকোয়েন্স নিচ্ছি, সেই সিকোয়েন্সটা আবার কি করছি, এই টার্ম বাদ দিলাম, এই টার্ম বাদ দিলাম, এই টার্ম বাদ দিলাম। তার মানে ওদের যে সিকোয়েন্সগুলো সেটাকে আবার কি লিখবো, A2, A4, A6, A8 এইভাবে। তার মানে যে এটাও সাবসিকোয়েন্স। তার মানে মেইন সিকোয়েন্সের আন্ডারে, মেইন সিকোয়েন্সের যদি নোটেশনটা আমার এমন দেখতে হয়, তাহলে বলো তো রে বাবা সাবসিকোয়েন্সের নোটেশনটা কেমন দেখতে হবে? এই সাবসিকোয়েন্স নোটেশন কেমন দেখতে হবে? AN+1 দেখতে হবে। বোঝা গেছে? ইয়েস অর নো? এই সাবসিকোয়েন্সটা কেমন দেখতে হবে? এই সাবসিকোয়েন্সটা দেখতে হবে A2N। বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে কোন একটা সিকোয়েন্স তার সাবসিকোয়েন্স এরকম দেখতে, তার সাবসিকোয়েন্স এমন দেখতে, এগুলো হতে পারে। এবার মন দিয়ে বোঝো আসল জায়গায়। সাধারণত আমরা কি করি, যে AN যদি একটা সিকোয়েন্স হয় তাহলে তার সাবসিকোয়েন্সটাকে নেওয়া হয় ARN, এরকম নেওয়া হয়। তাহলে তোমার যুক্তিতে যে আগের দুটো এক্সাম্পল বললাম, তাহলে এখানে আমার RN এর মান কত? N+1। এখানে আমার RN এর মান কত? এখানে আমার RN এর মান 2N। তাহলে হয় তোমার RN গুলো N+1 হবে, নাহলে 2N হবে। এবার মন দিয়ে বোঝো, তাহলে সাবসিকোয়েন্স হতে গেলে ন্যাচারাল নাম্বারই থাকতে হবে। তার মানে সাবসিকোয়েন্স হতে গেলে যে সাফিক্সটার কথা বলছি সেটা ন্যাচারাল নাম্বারই হতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া।
সাবসিকোয়েন্স হতে গেলে এই আরএন গুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ন্যাচারাল নাম্বারই হতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আরএন প্লাস ওয়ান মাইনাস আরএন যদি নিতাম, ক্যালকুলেট যদি করতাম, তাহলে প্রথম এক্সাম্পল থেকে পাবো আরএন প্লাস ওয়ান মানে দিস ওয়ান, তার মানে এন প্লাস টু হয়ে যাবে, মাইনাস এন প্লাস ওয়ান, তার মানে এটা কাটাকাটি করে পাবো ওয়ান, তার মানে গ্রেটার ওয়ান। যদি আমি এই এক্সাম্পলটা নিতাম যে আর এন প্লাস ওয়ান মাইনাস আর এন, তার মানে টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন, তার মানে টু এন প্লাস টু মাইনাস টু এন, টু এন টু এন ক্যান্সেল, টু গ্রেটার ওয়ান। মানে কি হচ্ছে যে আর এন গুলো যেগুলো সেইগুলো এরকম টাইপের রেজাল্ট স্যাটিসফাই করছে। এটা মানে কি রে বাবা? এটা মানে কি স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হবে। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো? ডেফিনেশন হচ্ছে ইফ আর এন বি এ strictly increasing sequence of natural number, sequence of natural number, increasing sequence of natural number, যদি এটা হয় তাহলে then a Rn is called subsequence of n। তাহলে যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে এ আর এনটাকে বলা হচ্ছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং যদি হয় তাহলে এ আর এনটাকে বলা হচ্ছে সাবসিকোয়েন্স অফ দ্য সিকোয়েন্স, সাবসিকোয়েন্স অফ দ্য সিকোয়েন্স তাকে বলা হচ্ছে দিস। তাহলে সত্যি তাই হয়। তাহলে ধরো কোথায় কোথায় কেউ বললে হয়তো যে আমি একটা সিকোয়েন্স নিয়েছি এন, আর তার আন্ডারে আমার একটা সাবসিকোয়েন্স নিতে ইচ্ছা করলো এ ওয়ান বাই এন, হতে পারে একটা সাবসিকোয়েন্স? হতে পারে? প্রথম কথা, এটা সিকোয়েন্সই কোনোদিন হবে না, কারণ আর এন এর মান যদি ওয়ান বাই এন নাও সে তো ডিক্রিজিং করে যাবে, তাহলে কোনোদিন হবে না। আচ্ছা এরকম কি সাবসিকোয়েন্স হতে পারে? দেখো দেখি, হতে পারে? এটা আবার হবে কেন? এটা হবে কারণ টু টু দি পাওয়ার এন তো ন্যাচারাল নাম্বারই হবে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তো ইনক্রিজিং হচ্ছে, তাহলে এটা আবার হবে, কোনো সমস্যা নেই। মনে করো কোথায় কোথায় বলা হলো যে এ এন বাই টু, এরকম কি সাবসিকোয়েন্স হতে পারে? না স্যার, না হবে। কেন হবে? n বাই 2 এর মধ্যে পারবে। এন বাই টু তো ইনক্রিজিং, এন বাই টু তো ইনক্রিজিং, নো প্রবলেম, ইনক্রিজিং তো হবে, কিন্তু এন বাই টু তো ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এটা তো ন্যাচারাল নাম্বারে থাকতে হবে, তাহলে এটা আবার সাবসিকোয়েন্স নয়। তাহলে সাবসিকোয়েন্স হতে গেলে কিছু স্ট্যান্ডার্ড কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তারপরে অন্য কিছু। সাবসিকোয়েন্স হতে গেলে কিছু স্ট্যান্ডার্ড কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তারপরে অন্য কিছু। সাবসিকোয়েন্স নিয়ে কি খুব বেশি জটিলতা আছে নাকি বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে। এবার একটা মজার বিষয় তোমাদেরকে বলি, সবাই বুঝবে। ধরে নাও এন একটা সিকোয়েন্স, এটা সিকোয়েন্স, আর তুমি জানো এটা কনভার্জেন্ট, মানে আগে থেকে জানো এটা কনভার্জেন্ট, আর সেই কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু এল, ধরো এটা জেনে গেছো, এতগুলো কথাবার্তা ধরো জেনে গেছো। এনটা হচ্ছে সিকোয়েন্স যেটা কনভার্জেন্ট আর কনভার্জেস টু এল যদি জেনে যাও, তাহলে এর তো সাবসিকোয়েন্স থাকতে পারে রে বাবা। আমি বলছি হ্যাঁ, অনেক রকম সাবসিকোয়েন্স থাকতে পারে। কেউ বলতে পারো স্যার এ আর এন একটা সাবসিকোয়েন্স নিলাম, কেউ বলতে পারো এ কে এন বলে একটা সাবসিকোয়েন্স নিলাম, কেউ বলতে পারো এ পি এন বলে একটা সাবসিকোয়েন্স নিলাম, কেউ বলতে পারো এ টু এন বলে একটা সাবসিকোয়েন্স নিলাম, কেউ বলতে পারো যে এ টু এন মাইনাস ওয়ান বলে একটা সাবসিকোয়েন্স নিলাম। এরকম আমি প্রচুর সাবসিকোয়েন্স পেতে পারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, তার আন্ডারলাইনে যতগুলো সাবসিকোয়েন্স আছে সবাই কনভার্জেন্ট হবে, অ্যান্ড তারা এলে যাবে। কিছু বোঝা গেল? আচ্ছা, ফিক্স পয়েন্টে যাবে তো, সবাই একই পয়েন্টে কনভার্জেন্ট? না, এলে যাচ্ছিল তাহলে ওর সাবসিকোয়েন্স গুলো সব এলেই যাবে, অন্য কোথাও যেতে পারে না।
এন যেখানে যাচ্ছিল এগুলো সব একই তাহলে মেইন সিকোয়েন্সটা যেখানে যাচ্ছিল তার বাকি টার্মগুলো সেখানেই যাবে, অন্য কোথাও যেতে পারে না। কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে এন একটা সিকোয়েন্স, তার যত সাবসিকোয়েন্স আছে, যত সাবসিকোয়েন্স, এরকম প্রচুর সাবসিকোয়েন্স থাকতে পারে, প্রচুর। ইভেন দেয়ার এক্সিস্ট ইনফাইনাইট মেনি সাবসিকোয়েন্স, কারণ এন তো ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট মেনি সাবসিকোয়েন্স প্রত্যেকটা সেম জায়গায় যাবে। এল এ যদি যায় তাহলে এল এই যাবে, অন্য কোথাও যাবে না। তার মানে এই মেন সিকোয়েন্সটা যদি এল এ যায় তাহলে ও এল এই যাবে, অন্য কোথাও যাবে না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ইয়েস অর নো? কিন্তু কিন্তু কনভার্স ইজ নট ট্রু। কনভার্স ইজ নট ট্রু মানে প্রচুর সাবসিকোয়েন্স আছে যারা এলে গেছে, মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট নাও হতে পারে। প্রচুর সাবসিকোয়েন্স আছে যারা এলে যাচ্ছে, কিন্তু মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট নাও হতে পারে। একটা এক্সাম্পল মনে করো, এন একটা সিকোয়েন্স -1 ধরে নিয়েছো, এর একটা সাবসিকোয়েন্স আছে A2n। দেখো দেখি 2n বলে একটা সাবসিকোয়েন্স হতে পারে তো? ইয়েস অর নো? এর একটা সাবসিকোয়েন্স হতে পারে A4n, এর একটা সাবসিকোয়েন্স হতে পারে A6n, চলতে আছে এরকম। বলো তো রে বাবা, A2n সিকোয়েন্সটা কোথায় কনভার্স করে? 1 এ। A4nটা কোথায় কনভার্স করে? A6nটা কোথায় কনভার্স করে? 1 এ। কিন্তু এই এনটা কনভার্জেন্ট সিকোয়েন্সই নয়। এই সিকোয়েন্সগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। এই সিকোয়েন্সগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। এই সিকোয়েন্সগুলোকে বলা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। এরা অসিলেট করবে, 1 -1 1 -1 1 -1 হ্যাপাজের টার্মে যাবে। এই সিকোয়েন্সগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন। তখন 1 -1 1 -1 এরকম করে যাবে, তাহলে এটা কনভার্জেন্ট নয়। তাহলে এটা নট কনভার্জেন্ট, কিন্তু তার সাবসিকোয়েন্স প্রচুর কনভার্জেন্ট হতে পারে। ওই জন্য বলেছিলাম কনভার্স ইজ নট ট্রু। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যদি তুমি দেখতে যে A2nও কনভার্জেন্ট, আবার A2n -1ও কনভার্জেন্ট, তাহলে মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট অবশ্যই হবে। লাস্ট লাইনটা বুঝতে পারলে? লাস্ট লাইনটা বুঝতে পারলে? স্যান্ডউইচ এলিমেন্ট তাই তো স্যার? স্যান্ডউইচ না, ওটা স্যান্ডউইচ বলে কিছু নেই এখন, আমি বলছি দেখো। তার মানে তোমার একটা সিকোয়েন্স an আছে, তুমি জানো না এই সিকোয়েন্সটা কি হবে, জানো না ধরো, কিন্তু এর আন্ডারে একটা সাবসিকোয়েন্স আছে A2n, আর একটা সাবসিকোয়েন্স আছে A2n -1, ধরো দুটো সাবসিকোয়েন্স আছে। এই দুটো সাবসিকোয়েন্স হেন তেন করে ক্যালকুলেট করে দেখলে যে এটা এলে যাচ্ছে, এটা এলে যাচ্ছে। যদি এলে যায় তাহলে বলছে মেইন সিকোয়েন্সটা এলেই যাবে, অন্য কোথাও যেতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে? ইয়েস অর নো? বোঝা গেছে? স্যার A2n আর A2n -1 দুজন যদি কনভার্জেন্ট একই পয়েন্টে হয় তাহলে মেন AN-টাও একই পয়েন্টে কনভার্জেন্ট হবে। এবার এটা কারণটা শুনো। কারণটা হচ্ছে, এটা কোডিং স্যার? এটার কারণটা হচ্ছে যে এই দুটো সিকোয়েন্স যদি ইউনিয়ন করি AN-টা আসবে, AN আসবে। তাহলে an চলে আসবে, অর্থাৎ মিসিং টার্ম যেহেতু নেই তার জন্য এটা হচ্ছে। তাহলে সমস্ত টার্মগুলো এক জায়গায় যাচ্ছে, প্রত্যেকটাই আবার সেম জায়গায় যাবে, তাহলে এটা সেম জায়গায় যেতে বাধ্য। কথা বোঝা গেছে? তাহলে দুটো সিকোয়েন্স যেহেতু সেম জায়গায় যাচ্ছিল আর ইউনিয়ন করে যেহেতু an আসছিল, তার জন্য এটা ঠিক আছে। কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে বলছি, an একটা সিকোয়েন্স, তার একটা সাবসিকোয়েন্স আছে A3n, আর একটা সাবসিকোয়েন্স আছে 3n -1। এই দুটো সাবসিকোয়েন্স সেম জায়গায় যাচ্ছে ধরে নাও, গেল সেম জায়গায়, তখন কিন্তু আমি বলতে পারি না যে এটা সেম জায়গায় যাবে। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? ওখানে আরেকটা মিসিং আছে তো, আরেকটা 3n -2 টা। তাহলে এটা মিসিং আছে। তাহলে এবার যদি আমি অ্যাডিশনালি যদি বলি যে A3n -2 ধরো নিয়ে নিলাম, তারপরে যদি আবার বলতে পারি যে এটাও আমার এলে যাচ্ছে, এবার আমার বলতে আর কোনো বাধা নেই। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? আর কোনো বাধা নেই। এবার কি বোঝা গেছে? ইয়েস অর নো? ঠিক আছে। তাহলে মেইন কারণটা কি? কারণ হচ্ছে an
এই তিনটে সিকোয়েন্সের ইউনিয়ন আকারে পাওয়া যায়। তোমরা আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই তিনটে সিকোয়েন্স ইউনিয়ন করো, তাহলে এটাই পাবে। তার মানে যদি আরো একবার একটু জেনারেলাইজ করি, যে এন একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সে ফোরেন আছে, মাইনাস ফোরেন আছে, আর একটা সিকোয়েন্সে ফোরেন মাইনাস ওয়ান আছে, আর একটা সিকোয়েন্সে ফোরেন মাইনাস টু আছে, আর এই তিনটে সিকোয়েন্সই সেম জায়গায় যাচ্ছে, তাহলে মেইন সিকোয়েন্সটা সেম জায়গায় নাও যেতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে? ইয়েস অর নো? কিন্তু যদি আমি বলি যে এ ফোরেন মাইনাস থ্রি আরেকটা সিকোয়েন্স আছে যেটা আবার এলে যাচ্ছে, তখন আবার বলবো যাবে। ক্লিয়ার কনসেপ্ট? আর কোনো সমস্যা আছে কারো? আছে? ঠিক আছে, ঠিক আছে। এইবার এই যে যা যা কথাবার্তা বলছে সেগুলো থেকে আমি কনক্লুশনটা আনবো, সেই কনক্লুশনটা তোমাদের পছন্দ হবে। কনক্লুশন হচ্ছে, তোমরা বলো তো রে বাবা, যদি ডিফারেন্ট ভ্যালু আসতেই তো পারে। তার মানে আমি একটা সিকোয়েন্স নিয়েছি এন, সেই সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স আছে এ কে এন, আর একটা সাবসিকোয়েন্স আছে এ আর এন, আর একটা সাবসিকোয়েন্স ধরো এ পি এন, হতেই পারে এরকম আলাদা আলাদা ধরো সাবসিকোয়েন্স। তাহলে বলছি যদি আমি দেখি যে এই সাবসিকোয়েন্সের লিমিটটা হচ্ছে এল ওয়ান, এর ধরো আমি বললাম এল টু, এটার ধরো বললাম এল থ্রি, তাহলে এল ওয়ানকে কি বলা উচিত? এল ওয়ানটাকে বলা হবে সাবসিকোয়েন্সিয়াল লিমিট। এল ওয়ানটাকে কি বলা হবে? সাবসিকোয়েন্সিয়াল লিমিট। মানে সিকোয়েন্সের লিমিট নয়, কিন্তু দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স দ্যাট কনভার্জেস টু L1, দেন দিস L1 ইজ কল্ড সাবসিকোয়েন্সিয়াল লিমিট। এটা মানে নামের সঙ্গে মিল আছে, যে সাবসিকোয়েন্সের জন্য লিমিট, ওই জন্য বলা হচ্ছে এটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট। ঠিক একই রকম ভাবে এ আর এন যদি আরেকটা সাবসিকোয়েন্স হয়, L2 যদি তার আরেকটা ভ্যালু হয়, তাহলে L2টাকে বলা হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল লিমিট। যদি আমার L3 আরেকটা সিকোয়েন্স হয়, তাহলে তার L3টাকে বলা হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল লিমিট। সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানে সাবসিকোয়েন্সের জন্য লিমিট। এবার হতে পারে এরকম সিকোয়েন্স আছে যার প্রচুর সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে, হতে পারে। তাহলে প্রচুর সাবসিকোয়েন্সিয়াল লিমিট যদি থাকে, হতে পারে, তাহলে ওই সাবসিকোয়েন্সিয়াল লিমিটের কালেকশনটাকে নিলাম, একটা L1, একটা L2, একটা L3, এরকম করে ধরো অনেক আছে, থাকতে পারে। তাহলে এই যতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে তার যদি আমি গ্রেটেস্ট ভ্যালুটা নেই, গ্রেটেস্ট ভ্যালু বললে ম্যাক্সিমাম ভ্যালু নেই, ম্যাক্সিমাম যদি বলি না, তাহলে বলা হবে ফাইনাইট সংখ্যক টার্ম। আর ম্যাক্সিমামের পরিবর্তে কি হয়, যদি ইনফাইনাইটলি মেনি টার্ম থাকে তাহলে কি হয়, কে বলবে? ম্যাক্সিমাল না, তখন হয়ে যাবে সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড। তাহলে যদি এর সুপ্রিমাম নাও, আর সেই সুপ্রিমামটা মনে করো এল, মনে করো এল, তাহলে আমার ডেফিনেশন কি হলো? যতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে তার গ্রেটেস্ট, তার সুপ্রিমাম, তখন এই এলটাকে বলা হবে লিমিট সুপিরিয়র এন, লিমিট সুপিরিয়র এন এরকম বলা হবে, বা লিম সুপ এন, বা আপার লিমিট এন। শুনেছিলে এরকম টার্ম কোনোদিন? সব শুনেছ, আপার লিমিট সব শুনেছ, কিন্তু একটু অন্য স্টাইলে, তাই তো? স্টাইলটা পছন্দ হচ্ছে না নাকি? ঠিক আছে। হুম, এটা ডিটেলসে বললাম, এটাকে ডিটেলস বলে? এটা ডিটেলস নয়, এটা হালকা মুডে জাস্ট টাচ করে যাওয়া, এটাকে কোনোদিন ডিটেলস বলা হয় না। তাহলে যদি তোমাদেরকে আমি বলি যে আপার লিমিটের ডেফিনেশন কি, অনেকে তো ঘেটে ফেলবে। তাহলে ডেফিনেশন হচ্ছে, নামের সঙ্গে মিল আছে, আপার লিমিট মানে গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট ইজ কল্ড আপার লিমিট। যতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে তার সব থেকে বড়টাকে বলা হচ্ছে আপার লিমিট। গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট ইজ কল্ড আপার লিমিট। হলো? একই রকম ভাবে এতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যেটা লিস্ট হবে, অর্থাৎ ইনফিমাম,
L1 L2 L3 যতগুলো থাকুক না কেন, ধরে নাও তার মানটা ধরে m হতে পারে, তাহলে এই mটাকে বলা হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনফিরিয়রের জন্য an, লিমিট an, বা একে বলা হয় লোয়ার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তা লোয়ার লিমিটের ডেফিনেশন কি? লোয়ার লিমিটের ডেফিনেশন হচ্ছে লিস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট ইজ কল্ড লোয়ার লিমিট, লিস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট ইজ কল্ড লোয়ার লিমিট অ্যান্ড গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট ইজ কল্ড আপার লিমিট। তাহলে কোনো একটা সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু ভিন্ন ভিন্ন থাকলেও থাকতে পারে। কিন্তু আমাকে বলো তো রে বাবা, কোনো একটা সিকোয়েন্স আগে থেকে তুমি জেনে গেছো কনভার্জেন্ট, তুমি জেনে গেছো কনভার্জেন্স টু এল, তাহলে এর যে সাবসিকুয়েন্সিয়াল লিমিট গুলো থাকবে, কটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে, এর বাকি সাবসিকুয়েন্সিয়াল গুলো কোথায় কনভার্জ করবে, কে বলবে? সবাই এলেই যাবে স্যার। সবাই এলে যাবে। তাহলে সবাই যদি এলে যায় তাহলে সিঙ্গেলটন সেট এল হবে। তার বলো দেখি আমাকে সব থেকে বড় লিমিটটা কি হবে? এল হবে। আর লোয়ার লিমিটটা কত হবে? এলই হবে। তাহলে ইনডাইরেক্টলি বলা হচ্ছে কনভার্জেন্ট হওয়ার ইফেন্ট অন লিভ কন্ডিশন দিস ওয়ান। এর থেকে ভালো কন্ডিশন আর তুমি পাবে যে তোমাকে আর ডেফিনেশন দিয়ে বলতে হবে না, তুমি খালি দেখাও যে আপার লিমিট আর লোয়ার লিমিট সমান। যেই বলে দিলে আপার লিমিট লোয়ার লিমিট সমান আর সমান হলে কনভার্জেন্ট, আমি যে চলবে, তাহলে এইটুকু যথেষ্ট। আপার লিমিট লোয়ার লিমিট সমান হলেই কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট। আর এটা দিয়ে যে কত অঙ্ক করবে তোমরা ভাবতে পারবে না, যে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট এটা দিয়ে বলা যাবে। স্যার বলছিলাম যে এরকম কি হতে পারে যে সাবসিকুয়েন্সের লিমিটের ওই সেটটা বাউন্ডেডই হলো না, আনবাউন্ডেড? যদি বাউন্ডেড না হয়, ও সাবসিকুয়েন্সিয়াল লিমিটটা আনবাউন্ডেড হয়েছে, ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। মানে স্যার ওই লিমিটের L1 L2 L3 ওই সেটটা মানে আপার বাউন্ডারি নেই লোয়ার বাউন্ডারি এরকম তো হতেই পারে। হতে পারে, অবশ্যই। তাহলে বলবো তারা আপার লিমিট সুপ্রিম ইনফিনিটি হয়ে গেছে, ইনফিনিটি হতে পারে, না আমার কিছু নেই। ওরকম এক্সাম্পল আছে, সব আমি চেক করে দিতে পারবো। তাহলে কখন কি হবে আমি বলছি, আমাকে একটু সুযোগ দাও, আস্তে আস্তে করে বলার সুযোগ দাও, সব বলছি দেখো। তাহলে আমি আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে এরকম বলতে পারি। প্রশ্ন হচ্ছে যদি নট ইকুয়াল হতো তাহলে বলতাম ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্টের আবার অনেকগুলো ভাগ আছে, এই ভাগগুলো কি আস্তে আস্তে করে বলি, সরো। তাহলে এই যে থিওরিটিক্যাল জায়গাগুলো দেখো, সিকোয়েন্স সাবসিকোয়েন্স কি জিনিস সেটা বুঝলাম, লিমিট অফ এ সাবসিকোয়েন্স মানে যেটাকে সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলে সেটা বুঝলাম, তারপরে অ্যালজেব্রিক প্রপার্টিগুলো কি হয়, লিমিটগুলো আলাদা আলাদা হয় সেটা তোমরা জানো, এগুলো আর বলছি না, এগুলো দরকার নেই। মাইনাস করলে এরকম আলাদা হয়, ভাগের রুলটাও স্যাটিসফাই করে কিন্তু বিটা যেন নট ইকুয়াল টু 0 হয়। লিমিটের কিছু ছোট ছোট রেজাল্ট আছে, ইউএন মাইনাস এল, এদের ডিফারেন্স 0 হলে বলবো ইউএনটা 0-তে যাচ্ছে। মড ইউএন এর থেকে ভিএন যদি বড় হয়, ভিএন এর লিমিট যদি 0 হয় তাহলে ইউএন এর লিমিট 0ই হবে। ছোট ছোট কিছু রেজাল্ট। তারপরে যে রেজাল্টটা ছিল সেটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, যে তুমি আমাকে যদি দুটো সাবসিকুয়েন্স দাও, একটা হচ্ছে A2n মাইনাস আর একটা A2n, তারা যদি এলে যায় তাহলে বলবো মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, তাই তো? কিন্তু A2n মাইনাস 1 এগুলো যেহেতু কমপ্লিমেন্টারি, অর্থাৎ একটার আরেকটার ইউনিয়ন করলে যেহেতু ওটা চলে আসে, ওই জন্য বলা হচ্ছে যে এই রেজাল্টটা ট্রু। কিন্তু A2n আর এটা যদি কনভার্স করে ডিফারেন্ট লিমিটে, আলাদা আলাদা লিমিটে যদি কনভার্স করে তাহলে বলবো an ক্যান নট বি কনভার্জেন্ট হতে পারে না। এবার সুবিধা কি, ওই যে লিমিট সুপিরিয়র যেটা আপার লিমিট বললাম, তার ডেফিনেশন অন্যভাবে বলা যায়, আমি আমার মতো করে বললাম, এটা আলাদা করে বলা আছে। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট কাকে বলে সেটা বুঝলাম, লিমিট সুপ বলা হয় বা আপার লিমিট বলা হয়, ইনফিমামের ক্ষেত্রে তাই। এইবার মজার বিষয় যেটা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা, সেইগুলো হচ্ছে কনভার্জেন্ট চেক করার জন্য কি কি রাস্তা। তাহলে কোনো একটা সিকোয়েন্স, ভালো করে বোঝে রে বাবা, কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হবে এই কন্ডিশনের আন্ডারে, আর এলটাকে বলা হচ্ছে তার লিমিট হলো। আবার যদি ওই সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট দুটোই এক্সিস্ট করছে, হতে পারে কিন্তু এরকম কি সিচুয়েশন, আপার লিমিটও এক্সিস্ট করছে লোয়ার লিমিটও এক্সিস্ট করছে কিন্তু ইনফিনিটি হচ্ছে, হতেই পারে তো। একটা এক্সাম্পল দাও, ইউএন এন লেখা আছে, তাহলে এনই বলি, এন তার মান যদি এন স্কোয়ার নাও,
বলো দেখি এর সাবসিকুয়েন্সিয়াল লিমিট, এর আপার লিমিট কত হবে? ইনফিনিটি। এর লোয়ার লিমিট লোয়ার লিমিটে স্যার ইনফিনিটি কি হবে? লোয়ার লিমিট ইনফিনিটি কি করে? লোয়ার লিমিট তো জিরো হবে বলছো। লোয়ার লিমিট ইনফিনিটি হবে না জিরো হবে? জিরো হবে, জিরো। লোয়ার লিমিট জিরো কি করে? 1 হবে। 1 কি করে? ইনফিনিটি হবে স্যার। আর কিছু বলো, অপশন বলো, তাহলে কারো না কারো মিলে যাবে। স্যার ইনফিনিটি হবে। 2 বলো, একজন 2 হবে স্যার, আরেকজন 3 বলো, আরেকজন 4 বলো, আরেকজন 5 বলো, 6 বলো, দেখবো হয়ে যাবে, কারো না কারো মিলে যাবে। আচ্ছা কত হবে? হ্যাঁ, in maximum তো 1 হয়, ন্যাচারাল নাম্বার যদি হয় 1ই তো হবে স্যার। স্যার ইনফিনিটি হবে তো। আমার কি দরকার? আপার লিমিট লোয়ার লিমিট সুপ দরকার তো। চলো তাহলে একটা সিকোয়েন্স দিচ্ছি a টু n। তাহলে a টু n মানে কি? 2n তার স্কোয়ার। n এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এটা কোথায় যাবে বলো? ইনফিনিটি। আচ্ছা আরেকটা নিলাম a টু n মাইনাস 1, 2n মাইনাস 1 তার স্কোয়ার হলো। n এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এটা কোথায় যাবে সেটা বলো? ইনফিনিটি। আমার আরেকটা নিতে ইচ্ছে করলো 4n, 4n মানে 4n স্কোয়ার, 4n স্কোয়ার। n এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এটা কোথায় যাবে সেটা বলো? কোথায় যাবে? ইনফিনিটি। তাহলে এর যে যতগুলো ইনফিনিটি দেখতে পাচ্ছ, তো একটাই তো তার ইনফিনিটি, দুটো তিনটে নেই তো। তাহলে এই ইনফিনিটি গুলোর মধ্যে সব থেকে বড় কি? ইনফিনিটি। সব থেকে ছোট কি? ইনফিনিটি। তাহলে এর আপার লিমিট কত হবে? এর আপার লিমিট হবে ইনফিনিটি, লোয়ার লিমিট কত হবে? ইনফিনিটি। বোঝাতে পেরেছি আমার কথা? ইয়েস অর নো? তাহলে 1 আর 0 যে বলছো, তোমাকে কি আমি বলেছি যে সিকোয়েন্সের প্রথম টার্ম কত? বলিনি তো। হ্যাঁ, সিকোয়েন্সের প্রথম টার্ম a1 টা 1 স্কোয়ার মানে 1। তা আমার তো 1 স্কোয়ার নিয়ে কি করব? আমার তো টার্গেটই হচ্ছে n টেন্স টু ইনফিনিটির জন্য কত ভ্যালু। তো n এর মান বাড়ালে তো ইনফিনিটির দিকে যাবে। তাহলে যেহেতু এই সমস্ত টার্মগুলো ইনফিনিটির দিকেই যাচ্ছে, তাহলে একটাই ভ্যালু। তার মানে এই সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট দুটোই ইনফিনিটি। তাহলে বলবো এটা ডাইভার্জেস টু ইনফিনিটি। তখন বলবো এই সিকোয়েন্সটা ডাইভার্জেস টু ইনফিনিটি। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? আচ্ছা যদি এমন হয় রে বাবা যে একটা সিকোয়েন্স নিয়েছো, ধরো এটা মাইনাস নিয়েছো, বলো দেখি এর আপার লিমিট কত হবে? এর আপার লিমিট কত হবে? বলো এর আপার লিমিট কত হবে? সবাই মাইনাস ইনফিনিটি, সবকটা একই আসবে। তাহলে এর ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট দুটোই মাইনাস ইনফিনিটি, ইকুয়াল কিন্তু দুটোই মাইনাস ইনফিনিটি। তখনও আমি বলবো ডাইভার্জেন্ট সিকোয়েন্স। এটা ডাইভার্জেন্স টু ইনফিনিটি, ডাইভার্জেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে এটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স। কিন্তু কিন্তু যদি আমাদের একটা সিকোয়েন্স এরকম হতো যে দেখা গেল an এর মানটা -1 টু দি পাওয়ার n হলো, তাহলে বলো দেখি এর a2n এর মান কত হবে? -1 টু দি পাওয়ার 2n, সে ফাইনালি কত যাবে? 1 এ। তাহলে 1ই যাচ্ছে। a2n -1 কত হবে? -1 টু দি পাওয়ার 2n -1 মানে -1, সেটা আবার -1ই যাচ্ছে, -1ই যাচ্ছে। তাহলে ফাইনাল কনক্লুশনে কি আনলাম? যে এর একটা সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট হচ্ছে 1 আর এটা -1, এর বাইরে কিন্তু নেই। তাহলে এর সুপ্রিমাম কত হবে? 1 হবে। তাহলে এর আপার লিমিট কত হবে? 1 হবে, আপার লিমিট হচ্ছে 1। আর এর লোয়ার লিমিট কত হবে? -1। তাহলে দুটো লিমিটই এক্সিস্ট কিন্তু নট ইকুয়াল। এরকম সিচুয়েশনে বলা হবে সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট, কিন্তু সেই ডাইভার্জেন্টের আবার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। নামটা শুনছো? বুঝতে পারছো? ইয়েস অর নো? অসিলেটরি মানে কি? এ আপ ডাউন করবে, 1 -1 1 -1 1 -1, তাহলে এটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। কিন্তু এই অসিলেটরি সিকোয়েন্সের আবার একটা মজার আছে, যেহেতু অসিলেট করছে ম্যাক্সিমাম 1 মিনিমাম -1, তাহলে এটাকে বলবো ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। একে তখন বলবো ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। তার মানে কোনো একটা সিকোয়েন্স যদি দেখো যে এই সিকোয়েন্সটা অসিলেট হচ্ছে কিন্তু এর দুজনের লিমিটগুলো ফাইনাইটলি যদি এক্সিস্ট করে, তাহলে বলবো ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স।
কিন্তু ধরো দেখা গেল হয়তো যে সিকোয়েন্সটা অসিলেট করছে, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, এন এর মান -1 ইন্টু এন স্কোয়ার। বলো তো রে বাবা, এ 2n-টা কত হবে? -1 ইন্টু 2n স্কোয়ার নাকি? তাহলে এটা 2n স্কোয়ার মানে 4n স্কোয়ার, 4n স্কোয়ার কিন্তু ইনফিনিটি যাবে। আবার এ 2n-1 কত হবে? -1 আর এখানে 2n-1 এর স্কোয়ার, তাহলে এটা কোথায় যাবে? -2n-1 তার স্কোয়ার, তাহলে ইনডাইরেক্টলি কত হচ্ছে? মাইনাস ইনফিনিটি যাচ্ছে। তাহলে এর আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু সমান নয়, কিন্তু আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, তাহলে এও অসিলেটরি, কিন্তু এই অসিলেটরিটাকে বলা হচ্ছে ইনফাইনাইট অসিলেটরি। ফিল করছো? বুঝতে পারছো? কারণ এমসিকিউ বেস কোশ্চেনে না তোমার শুধু কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দিয়ে অপশন হয় না, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট অসিলেটরি ফাইনাইট অসিলেটরি 4টে অপশন হয়ে গেল। বা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দিয়ে যদি অপশন থাকে তাহলে বলবে হয়তো কনভার্জেন্ট কনভার্জেস টু 1, কনভার্জেন্ট কনভার্জেস টু 0, কনভার্জেন্ট কনভার্জেস টু 3, আর ডাইভার্জেন্ট হতে পারে, দিতে পারে। তাহলে 4টে অপশন করতে গেলে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, বা ডাইভার্জেস টু ইনফিনিটি, ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি, এরকম অপশন দিতে পারে, তখন খেয়াল রাখতে হবে। এখন পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে? ঠিক আছে ঠিক আছে। চলে আসো থিওরিটিক্যাল জায়গায় বলছি, আমি পুরোটাই কভার করছি আজকে। দেখো এবার একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপার লিমিটের ডেফিনেশন কি হবে। আপার লিমিটের ডেফিনেশন কি হবে যদি আমাকে জিজ্ঞাসা করো, উত্তর হচ্ছে এটা হচ্ছে শুধু আপার লিমিটের ডেফিনেশন। তুই বলছো কেন? উত্তর দিচ্ছি। মনে করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, তার মান l। ডেফিনেশন কি বলছে? an minus l less epsilon for all n greater equals to k। ব্রেক করলে কি হবে? an এর মানটা l প্লাস এপসাইলন আর l মাইনাস এপসাইলনের মধ্যে থাকবে, কখন n greater equals to k হলো। বলছে যদি এটা তো লিমিটেড ডেফিনেশন, কিন্তু যদি আপার লিমিট হতো, বলছে আপার লিমিট যদি হয় তাহলে এই দিকের পার্টটা নেওয়ার দরকার নেই, শুধু ওই দিকেরটা নিলেই হবে। বোঝা গেছে কি? ইয়েস অর নো? যদি আপার লিমিট বলে তাহলে আমার তো দূরের দিকের লিমিটগুলো থাকবে, তাহলে এই দিকের পার্টটা নেওয়ার দরকারই নেই, তাহলে শুধু ওই দিকের পার্টটা হবে। ওই জন্য দেখো যে আপার লিমিটের ডেফিনেশন যদি বলা হয়, লিমিট সুপ্রিম যদি বলা হয়, তাহলে ওই দিকের পার্টটা নিতে হবে। নিলাম এল প্লাস এপসাইলন, ওই দিকের পার্ট নিলাম। আর এই দিকে যে পার্টটা নেব সেটা হচ্ছে তার ইনফাইনাইটলি, মানে এই দিকের পার্টে ধরে নাও এটা এন, এটা এল, এটা এল প্লাস এপসাইলন, আর এদিকে হচ্ছে এল মাইনাস এপসাইলন। তাহলে আমার প্রথম পার্টটা বলছে কে এর পর থেকে এন এর মানগুলো এল প্লাস এপসাইলনের থেকে ছোট, কে এন এর মানগুলো এল প্লাস এপসাইলনের থেকে ছোট। আর আর এন বলছে ইনফাইনাইটলি মেনি ভ্যালুর জন্য, ইনফাইনাইটলি মেনি ভ্যালুর জন্য এন এর মানগুলো কি হবে? এল মাইনাস এপসাইলনের থেকে বড়। তাহলে এল মাইনাস এপসাইলনের থেকে বড় ইনফাইনাইটলি মেনি ভ্যালুর জন্য, বাই চান্স আমি কথা বললাম যে এই দিকে আমার ইনফাইনাইটলি মেনি এন আছে, যদি এই দিকে ইনফাইনাইটলি মেনি এন থাকে, বলজানো-ওয়েস্টার থিওরেম দিয়ে আমরা বলতে পারি যে এইখানেও তাহলে একটা লিমিট থাকবে, সেটা ধরো L1। তাহলে এই দিকেও যদি লিমিট থাকে, লিমিট পয়েন্ট যদি থাকে, তাহলে এই দুটো লিমিটের মধ্যে কোনোদিনই এটা আপার লিমিট হতে পারবে না, না এটা কোনোদিনই আপার লিমিট, না সরি ভুল বললাম, L1টা আপার লিমিট হতে পারবে না। আমার তো আপার লিমিট চেয়েছে, তাহলে এই দিকে যেন কোনো লিমিট না থাকে, ওই দিকেই যেন থাকে, সেটাই চেক করতে চাইছি। অর্থাৎ যদি তোমার জটিল লাগে, এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবে যে আপার লিমিটের ডেফিনেশনে আমি দূরেরটা নেব আর লোয়ার লিমিটের ডেফিনেশনটা কাছেরটা নেব। এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ বাকি রেজাল্টগুলো প্রুভ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। বোঝাতে পেরেছি কি বলছি? ইয়েস অর নো? না বোঝানো যাচ্ছে না? বোঝানো গেছে? নাহলে পরের দিন একটু ভাববো। চলো নেক্সট আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, যে আমরা এমন যদি হয়, ধরে নাও যে লিমিটটা খুঁজেই পাচ্ছি না, আমি একটা
আদর্শ এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তোমাকে বলা হলো an একটা সিকোয়েন্স নিয়েছো 1 + 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 এরকম করে করে 1/n। বলছে যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে কিনা তুমি যাচাই করো। বলো তো বাবা এই সিকোয়েন্সটা কোথায় যাবে, কনভার্জেন্ট হবে কিনা কি করে বলবে, কে বলবে? করবে না স্যার এটা? মানে এর মান কত হবে কি মনে হচ্ছে? এর মান কি হবে কি মনে হচ্ছে? মোনোটোন ডিক্রিজিং তো স্যার এটা। এটা মনে হয় ইনক্রিজিং, ডিক্রিজিং নয়। জিরো। হুম, এটা কনভার্জেস টু জিরো না স্যার? কনভার্সন জিরো কি করে বলছো সেটাই তো জানতে চাইছি। জিরোতে কনভার্জেন্ট কি করে হবে? আচ্ছা একটা জিনিস ভাবো, তুমি কনভার্জেন্ট চেক করছো মানে কি এন এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এই মানটা কোথায় যাচ্ছে এটা তো চাইছো রে বাবা। তাহলে বলো তো আমাকে প্রথম টার্মটা কত, a1 কত 1, আচ্ছা a2 কত, a2 হচ্ছে 1 + 1/2 তাহলে 1.5, আচ্ছা a3 কত, a3 হচ্ছে 1 + 1/2 প্লাস 1/3 তার মানে 1.5 প্লাস 0.333 করে চলবে, তার মানে এটা 1.8333 চলছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ফার্স্ট টার্ম কত 1, দ্বিতীয় টার্ম বাড়লো, তৃতীয় টার্ম বাড়লো, চতুর্থ টার্ম আরেকটু বাড়লো, তারপরে আরেকটু বাড়লো। এ কোনোদিন জিরোতে যেতে পারে? কোনোদিন জিরোতে যেতে পারে? এটা ইনক্রিজিং, ক্রমাগত বাড়ছে। এর দিকে যাচ্ছে মনে হচ্ছে। টেন্ডেন্সি বলছে 2 এর দিকে যাচ্ছে, ঠিক। মানে অ্যাকচুয়ালি এটা সেন্স বলছে যে হ্যাঁ স্যার মনে হচ্ছে 2 এর দিকে যাবে, কিন্তু সমস্যা বলি তোমাদেরকে, এর ভ্যালু যে কত হবে সেটা সহজে বলাই যায় না, এটা বলাই যাবে না। তাহলে যদি আমি এর ভ্যালুটা ধরো যারা বললে 2 এর দিকে যাচ্ছে স্যার মনে হচ্ছে, যারা বললে, তাহলে তখন তোমাকে আমি বলবো তুমি প্রমাণ করো। তখন বলবো স্যার তাহলে কাজ করি, এটা প্রমাণ করা খুব সহজ। n-2 লেস এপসাইলন দেখাবো, n > k, আর এটা যদি দেখাতে পারি তাহলে প্রমাণ শেষ। ঠিক বলছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বলছি? ঠিক বলছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বলুন, ঠিক আছে। কিন্তু এর মান তো 2 হবেই না, তুমি এটা প্রমাণ করবে কি করে? এর মান তো 2 হবেই না, এটা 2 হবে না, এটা আরো বেশি হবে। আর আমি পারফেক্টলি যদি বলি, আমি যেহেতু জানি সেই জন্য বলছি, এটার মান হচ্ছে ইনফিনিটি হবে। অর্থাৎ দিস সিকোয়েন্স ইজ ডাইভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড ডাইভার্জেন্স টু ইনফিনিটি, যেহেতু আমি জানি সেই জন্য বলছি। তাহলে এটা যদি ইনফিনিটি হয় তাহলে তো এখানে ইনফিনিটি বসাতে হবে, আর এখানে ইনফিনিটি বসিয়ে কিন্তু ডেফিনেশন দিয়ে কোনোদিনই প্রমাণ করা যাবে না। কারণ কোনো একটা টার্ম যদি ইনফিনিটি হয় তাহলে an - ইনফিনিটি মডুলাস করছো মানে আলটিমেটলি ইনফিনিটি, ইনফিনিটি আবার কি করে এপসাইলন থেকে ছোট হবে? তাহলে এটা দিয়ে কোনোদিনই প্রুভ করা যাবে না। তাহলে যে সমস্ত সিকোয়েন্সের এই লিমিটটা বের করা যায় না, এই লিমিটটা বের করা যায় না, তারাও কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট চেক করার জন্য একমাত্র কোচি ভেবেছিল। ওই জন্য ওটাকে বলা হয় কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, বা বলা হয় কোচি সিকোয়েন্স। তাহলে কোচি সিকোয়েন্সের বক্তব্যটা কি? কোচি সিকোয়েন্সের বক্তব্য হচ্ছে, কোচি সিকোয়েন্সের বক্তব্য হচ্ছে বলছে তোমাকে অত কিছু ভাবতে হবে না, তুমি বরঞ্চ এক কাজ করো যে সিকোয়েন্সে দুটো টার্ম নিয়ে নাও, একটা টার্ম an আর একটা টার্ম am, ওদের মানগুলো এপসাইলন থেকে ছোট হচ্ছে কিনা যাচাই করো কোনো একটা কে এর পর থেকে, দুটোই ধরো কোনো একটা কে এর পর থেকে। যদি এই সিকোয়েন্সের যে কোনো দুটো টার্ম সেটা লাস্টের দিকে টার্ম হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে কোনো দুটো টার্ম তাদের ডিফারেন্সগুলো যদি এপসাইলন থেকে ছোট হয়, এপসাইলনটা ভেরি স্মল, তাহলে বলবো এটা কনভার্জেন্ট, আদারওয়াইজ বলবো ডাইভার্জেন্ট। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই জানো, কিন্তু একটু অন্য স্টাইলে বলছি। আর যারা আমার কাছে পড়ে এসছো তারা এগুলো জানো, তাদের একটু বিরক্ত লাগবে, সহ্য করে নাও,
অঙ্ক করার সময় আমার ভালো লাগবে। বলবো আরেকবার বলবো, বুঝতে পারছো কি বলছি? তুমি আমাকে সিকোয়েন্সের যে কোনো দুটো টার্ম দাও, তাদের ডিফারেন্স করার পর যদি লেস এপসাইলন দেখাতে পারো তাহলে বলবো কনভার্জেন্ট। আর যদি দেখাতে পারো যে এদের ডিফারেন্স করার পর সাম লেস এপসাইলন হয়নি বা গ্রেটার এপসাইলন হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো ডাইভার্জেন্ট। এটাকে বলেছে কোচি সিকোয়েন্স। যে সমস্ত সিকোয়েন্সগুলো কোচি তারা কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট হলে কোচি। এটাই হচ্ছে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট বা কোচি ক্রাইটেরিয়া বলা হচ্ছে। বলছে যে রিয়েল নাম্বারে যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কোচি সিকোয়েন্স হবে। রিয়েল নাম্বারে যদি কনভার্জেন্ট হয় তাহলে কোচি সিকোয়েন্স হবেই। আর লাস্টে বলছে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট কি বলছে, যে সেখানে সবসময় এরকম না নিয়ে বরঞ্চ একটু সিমেট্রিক নাও, এ এন প্লাস পি মাইনাস এ এন, তার মান যদি লেস এপসাইলন হয় তাহলে কনভার্জেন্ট হবে। এটা হচ্ছে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট। এইবার আমি যে গল্পটা নিয়ে শুরুই করেছিলাম সেটা এবার ভাবাচ্ছি। কি নিয়ে শুরু করেছিলাম? এটা যে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার এটা তো 2-তে যাচ্ছে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ধরে নাও যেটা কোথায় যাবে আমি যাচাই করতে গেছি, তাহলে এক কাজ করি রে বাবা, এ এন প্লাস ধরে নাও এ 2n নিলাম আর এ এন নিলাম, দেখি তো এদের ডিফারেন্স কত হচ্ছে। এ 2n মানে বলতে পারবে কেউ? এ 2n মানে বলতে পারবে? এ 2n মানে কি বলতে পারবে? 1 প্লাস 1/2 1/3 1/n 1/n প্লাস 1 1/n প্লাস 2 করে 1/2n, ঠিক আছে? এ 2n মানে এটা, ঠিক আছে? ইয়েস অর নো? মাইনাস an মানে কি 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n, এ 2n এটা। তাহলে ফাইনালি কি বোঝা গেল? এখান থেকে এই পর্যন্ত পুরোটা বাদ। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে 1/n প্লাস 1 1/n প্লাস 2 1/2n 1/n প্লাস 1 1/n প্লাস 2 প্লাস 1/2n হলো। ইয়েস অর নো? মডুলাস দেওয়ার আর দরকার নেই, কারণ সব ন্যাচারাল নাম্বার। এবার আমাকে এক এক করে বলো, n প্লাস 1 তার তুলনায় n বড়, হ্যাঁ না? ইয়েস অর নো? আমি যে হ্যাঁ। আচ্ছা উল্টো বলছি এবার, আমার দরকার হচ্ছে ঠিক, তাহলে n প্লাস 1 এর তুলনায় n প্লাস n বড়, খুবই স্বাভাবিক। তাহলে n প্লাস n যদি বড় হয় তাহলে 1/n প্লাস 1 তুলনায় গ্রেটার 1/2n। বোঝাতে পেরেছি এটা? ইয়েস অর নো? সিমিলারলি n প্লাস 2 এর তুলনায় n প্লাস n বড়, মানে 2n বড়। তাহলে একে ঘুরিয়ে দিলে 1/n প্লাস 2 এর তুলনায় গ্রেটার 1/2n। তাহলে 1/n প্লাস 3 গ্রেটার 1/2n। এইভাবে যেতে যেতে 1/n প্লাস n গ্রেটার 1/2n। তার মানে এদের যদি আমি সাম করি তাহলে এটা গ্রেটার 1/2n করে হবে। তার মানে এই প্রত্যেকটা টার্ম আমার গ্রেটার ইকুয়াস টু 1/2n 1/2n 1/2n, মানে উপরে n সংখ্যক টার্ম, তাহলে n/2n, তার মানে 1/2। আমি যদি তোমাদের তর্কের খাতিরেও বলি যে এপসাইলনের মানটা আমার 1/2, তাহলে এপসাইলনের মান 1/2 যদি হয় তাহলে আমার হওয়া উচিত ছিল এই টার্মটা a2n মাইনাস an, এদের ডিফারেন্সগুলো লেস এপসাইলন হওয়া উচিত ছিল, এর ডিফারেন্সগুলো লেস এপসাইলন হওয়া উচিত ছিল। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা গ্রেটার এপসাইলন। তাহলে যদি এটা গ্রেটার এপসাইলন হয় তাহলে বলো তো বাবা এটা কনভার্জেন্ট কোনোদিন হতে পারে? কথা বোঝা গেছে? ইয়েস অর নো? কেউ বুঝতে পারছে? এটা একটা প্রসেস, অনেকগুলো প্রসেস আছে একে ডাইভার্জেন্ট চেক করার। তাহলে ইনডাইরেক্টলি বলা হলো যে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট বা কোচি সিকোয়েন্স
সেই সমস্ত অঙ্কগুলোর জন্য করতে হবে যে অঙ্কগুলোর লিমিটটা ইনটিউশনের মাধ্যমে আগে থেকে বের করা যাচ্ছে না। তাহলে যে অঙ্কগুলো লিমিট বের করা যায় না সেই অঙ্কগুলো আমি কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স দিয়ে করব। আমি গড়াতে কি কথা বলেছিলাম সেটা বলি, একবার রিপিট করছি। গড়াতে আমি বলেছিলাম যে সিকোয়েন্সের ডেফিনেশন জানলে আর সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করলে কনভার্জেন্ট হয়, সেই ডেফিনেশন জানলে আর ডাইভার্জেন্ট হয় লিমিট এক্সিস্ট না করলে, ওইটুকু সিকোয়েন্স শেষ নয়। সিকোয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দেখানোর জন্য ওই হাজারো ট্রিকগুলো তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যে আমি কোচি লিমিট ফর্ম বলেছিলাম, একটা রুট টেস্ট, রেশিও টেস্ট বললাম, বলার পর তারপরে আরেকটা জিনিস বললাম আপার লিমিট লোয়ার লিমিট। আরও একটা জিনিস বলা উচিত সেটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ, মনোটোন ডিক্রিজিং বাউন্ডেড বিলো। এখানে বললাম কোচি প্রিন্সিপাল বা কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট। এখনও শেষ হয়নি, আরও আছে, মানে শেষই হতে চাইছে না। আর কি কি আছে? আর হচ্ছে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স ছাড়াও কোচি ফার্স্ট থিওরাম অন লিমিট। বলছে যে এমন যদি তুমি দেখাতে পারো, যে লিমিটের মানটা এল, তাহলে এল লিমিটের মানটা এল হবে। তাহলে লিমিট বের করার একটা টেকনিক, পরের দিন একটু টাচ করে যাব, তারপরে কিছু অঙ্ক টঙ্ক করবো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছে কোচি সেকেন্ড থিওরাম অন লিমিট, সেটা জিওমেট্রিক মিন। তারপরে বলছে যে করলারি একটা আছে যেটা ওখান থেকে আসে, সেসারস থিওরাম, খুব ইম্পর্টেন্ট। সেসারস থিওরাম এই একটা থিওরাম যেটা দিয়ে কিছু স্পেশাল অঙ্ক তোমাকে এই নিয়ম দিয়ে করতে হবে। তারপরে যেটা বলছে স্যান্ডউইচ থিওরাম, একদম প্রথম দিকেই বলা উচিত ছিল স্যান্ডউইচ থিওরাম। কিছু কিছু অঙ্ক তোমাকে স্যান্ডউইচ থিওরাম দিয়েই করতে হবে, কিছু করার নেই। তাহলে স্যান্ডউইচ থিওরাম অলরেডি জানো, স্যান্ডউইচটা তোমরা খেয়েছো অনেকে। তারপরে ইন্টিগ্রাল লিমিট ফর্মের ইন্টিগ্রাল বের করার যে গল্পগুলো আছে, মানে তোমাকে এইভাবে সিকোয়েন্সের লিমিট বের করতে হবে, যেটা ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন সেই নিয়ম দিয়ে এরকম করে সমস্ত প্রপার্টিগুলো এসে তারপরে এই সব আমাদের এমসিকিউগুলো আসবে। আমি যে প্রথম সারির এমসিকিউগুলো করব সেটা বলেছিলাম তোমাদেরকে দিল্লি ইউনিভার্সিটির। দেখো দিল্লি ইউনিভার্সিটি, তাহলে দিল্লি ইউনিভার্সিটি এমসিকিউ এরকম করে 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 সব প্রচুর আছে রে বাবা। দিল্লি ইউনিভার্সিটির পরে আছে বেনারস ইউনিভার্সিটি। এটা আমি সাজিয়েছি, আমি একটু প্ল্যানিং করে সাজিয়েছি, প্ল্যানিং করেছি, মানে এমন নয় যে কোনো রকম প্ল্যানিং ছাড়াই পড়াচ্ছি, না, একটু প্ল্যানিং আছে। নাহলে আমাকে অনেকে বলে যে স্যার আপনি ভালো পড়ান কিন্তু মনে হয় যেন যে প্ল্যানিং করেনি কিছু, কখনো কখনো মনে হয়। তো আমি একটু প্ল্যানিং করার চেষ্টা করছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে ডেডিকেশন দিয়ে পড়াবো, আমি নোটটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই যে থিওরিটিক্যাল জায়গায় হালকা টাচ করে কিছু এমসিকিউ সব নেক্সট ক্লাসে করছি। আমরা স্যাটারডেতে একটা টেস্ট নেব, সেই টেস্টটা হচ্ছে দেখি কার উপর নেওয়া যায়। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছি, স্যাটারডেতে একটা অনলাইন টেস্ট ডেমো টাইপের হবে, আর সানডেতে যেমন ক্লাস হয় সেইভাবে ক্লাস হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। একটা লেন্দি ক্লাস ছিল কিন্তু ভালো ক্লাস ছিল। চলো।